দীর্ঘ 6 মাস পর আজ ভার্সিটি যাচ্ছি। রাস্তায় বেরিয়ে চারদিকে দেখে নিলাম, আমার ভয় আশেপাশে আছে কিনা। নাই। আল্লাহ, বাস খাওয়া থেকে বাঁচলাম। এমনিতেই পকেট ফুটো, তার উপরে যদি বাস খাই তাহলে তো সবার কাছে হাত পেতে চলতে হবে। ওহে সবাই, ক্ষমা ফরমাইবেন, আপনাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আমি হলাম তানবীর আহমেদ এবং আমার আরেকটা নাম আছে, ডাকনাম বিজয়। এবার সবেমাত্র ইন্টার পাস দিয়ে ভার্সিটিতে উঠলাম। বাবার 2 মাত্র ছেলে, একটি ছোট বোন আছে। পড়ালেখার জন্য এই শহরে একা থাকি, বাসা ভাড়া করে। পরিচয় তো অনেক দিলাম, এবার গল্পে আসি। মাথা নিচু করে হেঁটে হেঁটে ভার্সিটিতে ঢুকলাম। কিছু দূরে আমার নাম ধরে ডাকার শব্দ পেলাম। বিজয়, বিজয়, ওই বিজয়, ওই বিজয়ের বাচ্চা। কোন শালা ডাকে রে আমারে? আমার বাচ্চা বানাই দিল। তোর শালা না দুলা ভাই। দিনে স্বপ্ন দেখ, রাতে ঘুম কম হলে এই জায়গা ঘুমটা পূর্ণ কর। মস্করা বাদ দে, চল ওই দিকটা যাই। ক্যান্টিনের কাছে একটা আম গাছের নিচে বসলাম। এতদিন যে জন্য ভার্সিটি আসিস নাই তা মন থেকে জেরে ফেলে দে। তুই নিজের মতো থাক। সেটাই ভাবছি। কিছুক্ষণ পর একটি মেয়ে আমাদের সামনে আসলো। এই বিজয়ের বাচ্চা, তুই এতদিন ভার্সিটিতে আসিস নাই কেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই কেটে তোর আন্টি? সরি আপু, কেমন আছেন? ভালো। রাগ দেখে ভয় পেয়ে গেলাম। ক্লাস নাই? ক্লাসে যা ফাঁকিবাজ। আমি কিছু বললাম না। যাচ্ছি আপু, একটু পরে। চোখ নাক লাল করে রাগে ভিড় করতে করতে মেয়েটা চলে গেল। ডাইনি, ডাইনামাইট একটা, মনে হয় ফেটে যাবে। ঠিক বলেছিস দোস্ত, এত রাগ? তোর অবস্থা তো শেষ। যার পাল্লায় পড়েছিস। সেটাই, কিভাবে যে বাঁচবো এর হাত থেকে প্রচণ্ড ভয় করে দেখলে। এতক্ষণ যে মেয়েটা সম্পর্কে কথা হচ্ছিল সে আর কেউ নয়, আমার ভয়। নাম সুরাই আক্তার, ডাকনাম তমা। একই ভার্সিটি থেকে মাস্টার করেছে, ফাইনাল ইয়ার। ধনী পরিবারের মেয়ে, আবার বাবার আদরের মেয়ে, ভাইয়ের আদরের বোন। চল, অনেকদিন ক্লাস করি না, ক্লাসে যাই। আচ্ছা চল। ভালোভাবেই ক্লাস শেষ করলাম। ক্লাস থেকে বের হয়ে দোস্ত তুই একটু এখানে দাঁড়া, আমি 2 নম্বর কাজ সেরে আসি। হঠাৎ হাতে টান অনুভব করলাম। ঘুরে দেখার আগেই টেনে একটি রুমে নিয়ে কেউ আমার গলা টিপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছেড়ে দিন আমাকে। যা, ছেড়ে দিলাম। আন্টি আপনি? ওই কে তোর আন্টি? আবার গলা টিপে ধরে। কেউ না, ছেড়ে দিন আমাকে। আগে বল, আর আন্টি বলবি? না না, আর বলবো না। মনে থাকে জানো, আর একবার আন্টি বললে তোকে আমি খুন করব, তারপর জেলে যাব। জেলে যেতে হবে না। তুমি আমার নাম ধরে ডাকবে। এই কি করছেন, ছাড়ুন। মুয়া। কি করলেন এটা? থুর, ভাল লাগে না। আমি আমার জিনিসে অধিকার খাটালাম? মানে কি বলছেন এসব? পাপ্পি দিয়ে সিল মারলাম। আপনি আর আমার সামনে আসবেন না। লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসলাম। মাথা ঘুরছে। যে যে জন্য এতদিন ভয়ে ভার্সিটি আসলাম না, সেই ভয় এখন আমার পিছু পিছু তাড়া করছে। চল দোস্ত, আমার হয়ে গেছে। আচ্ছা চল। বাসায় আসার পরে রান্না করলাম। খাওয়ার পরে বাড়িতে ফোনে কথা বলার পর বিছানায় শুয়ে আছি। আমার মাথায় শুধু 6 মাস আগের কথা মনে পড়ছে, সাথে ভয় হচ্ছে। এসেছি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে প্রথম ঢাকায় আসি একা ভর্তি পরীক্ষা দিতে। ঢাকায় আমার অনেক আত্মীয় রয়েছে, কিন্তু কারো কাছে যেতেই মন সায় দিল না। স্বাধীনতা বিনষ্ট হবে এই ভয়ে। রাতে একটি হোটেলেই থাকলাম। সকালে ঘুম থেকে উঠে হলের দিকে যাচ্ছি ভর্তি পরীক্ষা দিতে। হঠাৎ 3-4 জন মেয়ে এসে সামনে দাঁড়িয়ে কতক্ষণ আমাকে দেখলো, তারপর চারদিক থেকে ঘিরে ফেললো। এখানে কি চান্দু ভর্তি পরীক্ষা দিতে এসেছো? এমনিতে মেয়েদের থেকে 100 গজ দূরে থাকে, এখন তো সামনে। মাথা ঘুরছে চক্রার মতো। ওই ওই কি ভাবছিস? হ্যাঁ, জি জি জি, না না, না কিছু না। হ্যাঁ, ভয়ে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ভয় পেয়েছি। বিড়বিড় করে একজন আরেকজনের সাথে কথা বলছে। চান্দু মানি ব্যাগ আছে? বের করো। জি জি আছে, কিন্তু কেন বের করব? আমি বলছি তাই বের করবি। ভয়ে মানি ব্যাগ বের করলাম। দেখি দেখি, টান দিয়ে নিয়ে নিল মেয়েটা। আমি কিছুই বলতে পারছি না। মনে হয় কেউ মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। মানি ব্যাগ থেকে 200 টাকা বের করে মানি ব্যাগটা ফেরত দিল। এই 200 টাকা তোর জরিমানা। কেন? আমার অপরাধ কি? গোপনীয় অপরাধ, তা বলা যাবে না। মেয়েগুলো টাকা নিয়ে কিছু দূর থাকা ভিক্ষুকদের দান করতে লাগলো। দান করবে ভালো কথা, কিন্তু সেটা এভাবে অন্যর কাছ থেকে টাকা হাইজ্যাক করে ভয়ে ভয়ে ক্লাসরুমে গেলাম। আবার কোনো বিপদে পড়ি। ক্লাসে যাওয়ার পরে মাথা থেকে সব চিন্তা ফেলে একটা চিন্তাই রইল, কিভাবে এই ভার্সিটিতে চান্স পাবো। কিন্তু মনে ভয়টা এখনও আছে।
পরীক্ষা শেষে কি করে আবার মেয়েগুলো পরীক্ষা ভালোভাবে দিলাম। বাইরে বের হয়ে সেই মেয়েগুলোকে কোথাও দেখলাম না, বড় বাঁচা বাঁচলাম। বিজয়, তুই এই জায়গায় পরীক্ষা দিয়েছিস? না, ঘুরতে আসছি। এটা তো চিড়িয়াখানা, সব জীবজন্তু ঘোরাফেরা করছে, দেখ না। আরে অনেক দিন পর দেখা হল, তা তোর হেয়ালি কথা এ জীবনে যাবে না? দেখতেই তো পাচ্ছ, এখানে সবাই পরীক্ষা দিতে আসছে, আবার জিজ্ঞাসা করতে হবে কেন তুই কি পুঁটি মাছের জ্ঞান নিয়ে গড়? মানে কি বলতে চাস? হ্যাঁ, শীতে কালে বাদ দিয়ে এক পাশে জাল পেতে অন্য পাশে পানিতে লাঠি দিয়ে বাড়ি দিয়ে পুঁটি মাছ উল্টা পথে দৌড়না দিয়ে লাফ দিয়ে শুকনো স্থানে ওঠে। তুই শালা সেই পুঁটি মাছ, উল্টা পাত্তা প্রশ্ন কর। তুই আমার যতই পচাস, আমি কিন্তু প্রতিদিন ফরমালিন খাই, আমি বসবো না। তুই আসলে এই ফরমালিন। তোর ভাঙা রেডিও বন্ধ করে চল, বাইরে কিছু খেতে হবে, কিছুই খাইনি সকালে। আচ্ছা চল যাই। কিছুদিন পর ভার্সিটি পরীক্ষার রেজাল্ট দিল। আমি ও সাইমন দুজনে চান্স পেয়েছি। সাইমন থাকবে ওর মামার বাসায়, আর আমি বাসা ভাড়া করে। বাসা ভাড়া পেতে অনেক বেগ পেতে হয়েছে, ব্যাচেলর তো তাই। বাসা সব কিছু ম্যানেজ করে পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম, কিন্তু গেটের কাছে যাওয়ার পর আবার সেই মেয়েগুলো আমার পথ আটকে দাঁড়ালো। আবার সেই মেয়েটা যে মানিব্যাগ বের করতে বলেছিল, সে বলছে হাতে গিয়ে। এই মানিব্যাগ বের কর দ্রুত। কেন, আবার কি অপরাধ করলাম? বের করতে বলছি, বের কর। ভয়ে মানিব্যাগ বের করলাম। মেয়েটা চিলের মতো ছো মেরে মানিব্যাগটা কেড়ে নিল। 100 টাকার 5টি নোট বের করে বলল, আজ তোর অপরাধের পরিমাণ বেশি, তাই আজ 500 নিলাম। কি অপরাধ সেটা বলবেন? না, সেটা গোপনীয়, বলা যাবে না। আরো টাকা নিব নাকি? না না, আমি আর কথা বলবো না। মনে থাকে জানো। আমি কোনো কথা বললাম না। সেদিনের মতো আজও আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ভিক্ষুককে দান করে দেওয়ার জন্য। মেয়েগুলো চলে যাওয়ার পর, বিজয়, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? না কিছু না, চল। তোর মন খারাপ কেন? তেমন কিছু না, চল বলছি। সাইমনকে সব বললাম। হয়তো বোরা ফোরা রেগিং করেছে। আরে তাহলে তো টাকা নিত না। ভাবিস না, একটু এড়িয়ে চলে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, আল্লাহ জানে কি হয়। তারপর থেকে প্রতিদিন লেট করে ভার্সিটি যেতাম, এড়িয়ে চলা যাকে বলে, যার ফলে দেখা হতো না। এর মধ্যে বড় আপুগুলোর পরিচয় জানতে পেরেছি। সবাই আমার থেকে 6 বছরের সিনিয়র। হঠাৎ একদিন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এমনই ভার্সিটির গেট দিয়ে ঢুকে যাব, সামনে দেখি হলুদ ড্রেস পরা বড় আপু গ্যাংয়ের একজন দাঁড়িয়ে আছে। সে অন্য কেউ না, মানিব্যাগ ছিনতাইকারী মনে হয়। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। পাখির ন্যায় ডানা উড়িয়ে সামনে এসে দাঁড়ালো। যেহেতু সে আমার সিনিয়র আন্টি থুকো আপু, গার্লফ্রেন্ড তো এখনো হয়নি, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি থুকো আপু। দুই গেলে দুইটা বাজ পড়লো। একে তো ভয় পাই, তার উপরে থাপ্পড় খেলাম, তাই মাথা নিচু করে আছি। মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ওয়ালাইকুম আসসালাম। ওই কি তোর আন্টি? আন্টি না আপু। আজ থেকে আমার নাম ধরে রাখবি। আমার নাম সুরাইয়া আক্তার তমা। আমাকে তমা বলে রাখবা। সূর্য আজ কোন দিক দিয়ে উঠল, চারদিকে তাকিয়ে মনে মনে ভাবছি। তুমি বলে ডাকছে, ব্যাপার কি? ডালমে কুছ কালা হ্যাঁ ক্যা? বিড়বিড় করে বললাম। মানিব্যাগ আছে না? কথা বলা শেষ করতে দিলাম না, মানিব্যাগ এগিয়ে দিলাম। আজ তোমার কাছ থেকে টাকা নিতে চাইছিলাম না, যেহেতু মানিব্যাগ বের করছো তাই 100 টাকা নিলাম। তাও ভালো, বড় ধরনের অর্থ দণ্ড থেকে বাঁচলাম। আজ তোমার অপরাধের পরিমাণ কম, তাই বলে। একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। অন্যদিনের মতো আমার থেকে হাইজাকৃত টাকা ভিক্ষুকদের দিল, সাথে সে নিজে থেকে কিছু টাকা দিল। খেয়াল করলাম যতই দূরে যাচ্ছে হৃদয়ে কেমন একটা টান অনুভব হয়। মনে হয় ভয়ের কারণে। দৌড়ে আসার পরও ক্লাসে লেট হয়ে গেল। স্যারের কাছে অনুমতি নিয়ে ঢুকলাম। সাইমনের পাশে বসতেই, ওই বেটা, চিড়িয়াখানার বান্দর তোর লেট হলো কেন? তোর জন্য কতক্ষণ চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়েছিলাম জানিস? আর বলিস না, চিড়িয়াখানার ডাইনি বুড়ি আজ ধরেছে। ভর্তি পরীক্ষার পর থেকে ভার্সিটিতে চিড়িয়াখানা বলি মজা করে। তাছাড়া পেলে কিভাবে? আর কিভাবে, প্রতিদিন যেভাবে ছাড়ে। কিন্তু কিন্তু কি আদর করছে নাকি? তোর বদমাইশ, দেয়ালের সাথে ধাক্কা দিয়ে। এই ছেলে, এটা কি মাছ বাজার পেয়েছো নাকি তোমাদের বাসা? হে ইউ অ্যান্ড ইউ স্ট্যান্ড আপ। দাঁড়ালাম। আমি আর সাইমন ইংরেজি বেশি বুঝি না, কিন্তু হাতের ইশারায় ভালোই বুঝি।
Why talking here? It's not your home or market, understand? আরও অনেক কিছু বলেছে, সব নাই বলি। চিড়িয়াখানার ক্লাস শেষে বাসা থেকে চিড়িয়াখানা থুক্কো ভার্সিটি। আপনারা উৎসাহ দেওয়ার জন্য লাইক তো করেন না, কমেন্ট তো দূরে থাক, তাই ভুল একটু বেশি হয়। এভাবেই চলছে পাশাপাশি ডায়নামাইট আন্টি থুক্কো আপুর অত্যাচার তো আছেই, এমনিতেই ব্যাচেলর লাইফ, তার উপরে বাবার টাকা চলা, সাথে ডাইনি বুড়ির মানিব্যাগ অত্যাচার। মাসের শেষে পকেটের অবস্থা করুন। সারাদিন যেভাবেই কাটুক, রাতে বাড়ি কথা না বলে থাকতে পারে না। আব্বু প্রতিদিন ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালো আছি আব্বু। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তা তোমার খবর কি? আজ ভার্সিটি গিয়েছো? হ্যাঁ, গিয়েছি। কোনো সমস্যা আছে? তেমন কিছু না, তবে কিছু টাকা লাগবে। আচ্ছা, কাল বিকেলে পাঠিয়ে দিবে, টেনশন করবে না। ঠিক আছে। আরও অনেকক্ষণ সবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে যথারীতি ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির সামনে এসে তমা আন্টি সুক্কো আপুর সাথে দেখা। আজ তো লেট কেন? এমনি, তাতে আপনার কি? পকেটের টাকা কম থাকার কারণে আজ হেঁটে ভার্সিটি আসি, তাই মাথায় একটু গরম আসে, সাথে একজনের উপরে রাগ তো আছেই। মানে এসব কেমন কথা? মাথা নিচু করে আছে ভয়ে, আবার কি করে ফেলে আল্লাহ ছানে। মানে বের কর, আজ তোমার অপরাধের পরিমাণ অনেক বেশি। ভয়ে মানি ব্যাগ বের করে দিলাম, সাথে সাথে কিনে নিল। মাথা নিচু করে, আমার একটাই টেনশন, যা টাকা আছে তা যদি নিয়ে নেয় তাহলে বিকেল পর্যন্ত চলবো কিভাবে। হঠাৎ চেন খোলার শব্দে সামনে তাকালাম, দেখি তমা আন্টি থুক্কো আপু তার পার্স ব্যাগ থেকে 2টি 500 টাকার নোট বের করে আমার মানি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। আমি তো শুধু অবাক নয়, মনে হয় ইন্তিকাল ফরমাইছি। তারপর জান্নাতে বসে স্বপ্ন দেখছি। না তোমার মানি ব্যাগ। আমাকে টাকা দিচ্ছেন কেন? আজকে এটাই তোমার শাস্তি। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। ক্লাস শেষ করে বাইরে বের হলাম, আর সাইমন আসে নাই, তাই একা একা লাগছে। কিছু দূর হাঁটার পরে কারোর সাথে ধাক্কা খেলাম। দোস্ত, তোকে বলছিলাম না এটাই সেই ছেলে? হঠাৎ যার সাথে ধাক্কা খেয়েছি সে আমার শার্টের কলার ধরল। কোন ইয়ার পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। ভার্সিটিতে আসো কি মেয়েদের পিছনে ঘুরতে? মানে কি বলছেন? মনে হয় ভাজা মাছটা উল্টাতে পারো না। এই ছেলে, এসব কি শুনছি? কি শুনছেন? আমার অপরাধ কি? তুই নাকি আমার বোনের পিছনে ঘুরঘুর করিস? না, আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না। আর আপনার বোনকে, তাকে তো আমি চিনি না। আমার বোনের নাম তমা, মাস্টার্সে পড়ে এই ভার্সিটিতে। আজ কিছু বললাম না, কিন্তু ফার্দার যদি আমার কানে কিছু আসে বা আমি যদি কিছু দেখি তাহলে একবারে খুন করে ফেলবো। তমা নামটা শুনে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাকে ভয় পেয়ে দূরে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু সে তো। আর যদি মনে করিস আমি খুন করতে পারি না, তাহলে এই শহরে আমার নাম নিস, জানতে পারবি আমি কি জিনিস। আমার নাম তৈয়ব চৌধুরী। ভয় আর কিছু বললাম না। তমাপুর ভাই এবং তার বন্ধু আরও কিছু উত্তম মাধ্যম ছেড় দিয়ে চলে গেল। এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। কেন পারি না তমাপুর রাগ করতে? এক তো মেয়েদের পিছনে ঘোরার অপবাদ, তার উপরে খুনের হুমকি। জীবন, তোমরা মনে হয় কারের নিচে অবস্থান করেছ। একটু বেশি নাড়াচাড়া করলে খসে পড়বে, এমন অবস্থা। ভার্সিটি থেকে বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। ওয়াশরুমে ঢুকে জনা ছেড়ে ঘন্টাখানেক সময় গোসল করলাম। টেনশনের কারণে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। বিকেশে টাকা পাঠাইছি, পেয়েছো? আব্বু, এখনও তো মেসেজ আসে নাই। আপনি কল কেটে দেন, ব্যালেন্স চেক করে দেখছি। কল কেটে দেওয়ার পর ব্যালেন্স চেক করে দেখলাম টাকা জমা হয়েছে। আব্বুকে কল দিয়ে জানালাম টাকা আসছে। বিকেলে বাইরে ঘুরতে বের হলাম। সাইমন আছে সাথে। সাইমনকে সকালের সব ঘটনা খুলে বললাম। সব তো শুনলাম, বড় লোকের বিরাট কারবার। ওরা যদি কাউকে মেরে ফেলে তাদের ওদের কিছু যায় আসে না, টাকা দিয়ে সবার মুখ বন্ধ রাখে। তুই এখন থেকে তোমাপুর থেকে দূরে থাক। ওই শালা, আমি কি তমা ডাইনি বুড়ির সাথে কথা বলি নাকি? তারপরেও তারপরেও মানে ওই ডায়নামাইট বোমাটাই তো আমার পথ আটকায়। সবই বুঝছি, এবার চল বাসায় যাব, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আচ্ছা চল। আর শুন, টেনশন করবি না। ঠিক আছে, টেনশন করব না।
বাসায় এসে কিছুক্ষণ বই পড়ার পরে শুরু করলাম মোবাইল অত্যাচার। কখন ঘুমিয়েছি বুঝতেই পারিনি। সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আজ লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢুকলাম। ক্লাসে এসে লুকিয়ে লুকিয়ে বের হলাম, কিন্তু বিজয় দাঁড়াও, দাঁড়াও। দ্রুত ভার্সিটি থেকে বের হচ্ছি, তারপরেও সামনে এসে বিজয়, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা থাকলেও আমার নেই। তারপরে দাঁড়াও। আচ্ছা বলুন। গতকাল আমার বড় ভাই তোমাকে কিছু বলেছে? তা দিয়ে আপনি কি করবেন? বলো কি বলেছে। ফোন বের করলাম। ফোনের স্ক্রিনে আব্বুর নাম্বার। মনের ভিতরে অনেক প্রশ্ন। আপু তো এই সময় ফোন করে না। ভাবনা ধরে রেখে কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পাশে কান্নার শব্দ। আমার ছোট বোন তিতলি কাছে, অনেক বড় গলায়। আব্বু হঠাৎ এই সময়ে কল করলেন কেন? আবার পাশে তিতলির কান্নার শব্দ পাচ্ছি। সবাই ভালো আছে? অনেকক্ষণ হলো আব্বু কোনো কথা বলছে না। সালাম নেওয়ার সময় আব্বুর কণ্ঠ কেমন জানি ভারী ভারী লাগলো। মনে হচ্ছে মনে অনেক প্রশ্ন। কি হলো হঠাৎ? আব্বু কথা বলেন আব্বু। হ্যাঁ বলছি, তুমি আজ এখন বাড়ি চলে আসবে। কেন আব্বু হঠাৎ বাড়ি যেতে হবে? বাড়ি আসলে জানতে পারবে আর কোনো প্রশ্ন করবে না। আব্বু কলটা কেটে দিল। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ বাড়ি কেন? কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। এই, তোমার মন খারাপ কেন? হঠাৎ কি হলো? কথা বলছো না কেন? কিছু না, সরুন, আমি বাসায় যাব। একটু কথা শুনলে কি হয়? নিন মানিব্যাগ। মানিব্যাগ এগিয়ে, আপনারা তো দান করার জন্য আমার মানিব্যাগের টাকা লাগবে। না, লাগবে না, আজ আমি দান করে দেব। আমার বাড়ি যেতে হবে, প্রচণ্ড টেনশন হচ্ছে। আর কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম, কিন্তু হাঁটতে পারছি না। হাতে কেমন যেন টান অনুভব হচ্ছে। পিছনে তাকিয়ে দেখি তমা আপু আমার হাত ধরে আছে। এমনিতেই টেনশন, তার ভিতরে আমার হাত ধরে আছে। ছাড়ুন আমার হাত। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে, কি পেয়েছেন? আবার হাত কেন ধরেছেন? তমা আপু চুপচাপ, কোনো কথা বলছে না। চারিদিকে মানুষের দৃষ্টি এখন আমাদের প্রতি। খানিক বাদে চোখ পড়লো তমা আপুর দিকে। চোখ দিয়ে অজধারায় মুক্তার মতো জলের কণা খসে পড়ছে। একটু খারাপ লাগলেও আমার যেহেতু বাড়ি যেতে হবে, তাই সেদিকে ভ্রক্ষেপ না করে বাসায় চলে আসলাম। টেনশন নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন সকাল 11:30 বাজে। লঞ্চ সন্ধ্যার আগে পাবো না, তার চেয়ে বাসে গেলে কম সময়ে বাড়ি পৌঁছানো যাবে। যেই বাবা সেই কাজ। বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে উঠে পড়লাম গন্তব্য পটুয়াখালী। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আমার বাড়ি কোথায়। মনে মনে অনেক যুদ্ধ চলছে। কী জন্য আব্বু বাড়ি যেতে বলল? গতকাল বিকেলেও তো কথা হলো, তখন তো কিছু বলো না। তাহলে বিকেল 5টার সময় বাস থেকে নেমে রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ির সামনে এসে মানুষের ভিড় দেখে ভয়টা এবার আরও গ্রাস করেছে। রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকেছি। হঠাৎ কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করছে। এমনভাবে কাছে মনে হয় তার কোনো আপনজন পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কে এইভাবে জড়িয়ে ধরলো? ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? মাথাটা উঁচু করে দেখি তিতলি। কাছিস কেন? কি হয়েছে বল আমাকে। তোর কণ্ঠ ভাঙা কেন? কেঁদেই চলেছে বিরোধীহীনভাবে। বল আমাকে। কেউ কিছু বলছে না। ভাইয়া, দাদি আর নেই। কি বলিস কি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এর জন্যই কেউ আমাকে জ্বালায়নি। আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে। আমার দাদুর কিছু হতে পারে না। খোয়ে আমার বউ, খোয়ে আমার বুড়ি। দাদিকে বউ এবং বুড়ি বলে ডাকতাম। ভাইয়া, কেউ আর তোকে সালেমা বলে ডাকবে না। আমি দাদিকে বউ বলে ডাকতাম, আর দাদি স্বামীনা ডেকে শর্ট করে শ্যামেলা বলে ডাকতো। ভাইয়া, আমি এখন কার সাথে রাতে ঘুমাবো? ভাইয়া, কে আমাকে গল্প শোনাবে? আমি বংশের বড় নাতি, আমাকে নিয়েই সবাই মেতে থাকতো। দাদি তো আমাকে ছাড়া কোথাও যেত না। সেই দাদি আমাকে ছেড়ে চলে গেল কেন? গেলাম ঢাকা, চোখ দিয়ে ফোটা ফোটা কষ্ট বের হচ্ছে। দাদি, তুমিই তো বলেছিলে আমাকে সাহেব হতে, আর তুমি আবার বেগম হবে। নাতবউ আসলেও তুমি আমার বেগম থাকবে। তুমি তো আমাকে জোর করে ঢাকা পড়াতে পাঠিয়েছ। ঘরে ঢুকে আমার চোখ পড়লো দাদির নিথর দেহের দিকে। আমায় কেউ ধরে রাখতে পারছে না। কেঁদে কেঁদে দাদির দিকে যাচ্ছি। মামা তো ঠিকই বলেছে, তিতলিকে কে সামলাবে? বাবা, তিতলি কই? আমার কাছে নিয়ে আসো। ভাইয়া, আমি তিতলি, এই তিতলি, কি হয়েছে? চোখের পানি ছিটিয়ে তিতলির জ্ঞান ফিরেলাম। এই বুড়ি, আর কাঁদবি না। ভাইয়া। এই বলে হু হু করে কেঁদে দিল। আব্বু দূর থেকে আমাদের দেখছে, কিন্তু কাঁদছে না। হয়তো মনের ভেতরে ঝড় বইছে। সন্ধ্যায় দাদিকে পারিবারিক কবরস্থানে রেখে এসেছি। বাড়ির সামনে
বন্ধুদের সাথে কথা বলছিলাম, হঠাৎ বাড়ির ভিতরে কান্নার আওয়াজ পেয়ে ভিতরে গেলাম। দেখি আব্বু সারাদিনের কান্না ধরে রাখতে না পেরে মামা বলে ডাকছে আর কাঁদছে। আব্বু, এভাবে খেদো না, কাঁদলে কি দাদি ফিরে আসবে? আমার মনের ভিতরে কষ্ট, তবুও থামানোর চেষ্টা করছি। কেন জানি কান্না থামাতেই পারছি না, কেউ পারছে না কান্না থামাতে। কোনো উপায় না পেয়ে চারদিকে তিতলিকে খুঁজছি। তিতলি, এদিকে আয়। আব্বু আজ থেকে এই তোমার মা। তিতলিকে এগিয়ে দিয়ে বললাম। মা, আমার মা। আব্বুর কান্না দেখে তিতলিও জোরে জোরে কাঁদছে। তিতলির কান্না দেখে আব্বু কান্না বন্ধ করে তিতলিকে থামানোর জন্য ব্যস্ত। 2 দিন পরে দাদির নামে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি অনেক কেঁদেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে যে জায়গায় যাই সে জায়গায় দাদির মুখটা ভেসে আসে। দাদির মৃত্যুর 41 দিনের মাথায় আবার মিলাদ পড়ানো হয়। সবাই এখন মোটামুটি স্বাভাবিক আচরণ করছে। বিজয়, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আব্বু, বলেন। বাবা, যে যাবার সে তো যাবেই। আল্লাহর সৃষ্টি সকলকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। হুম, আমি চাই তুমি তোমার দাদির ইচ্ছা পূরণ করো। আচ্ছা আব্বু, কয়েকদিন পরেই ঢাকা চলে যাব। কিছুদিন যাবৎ কেমন যেন মাঝে মাঝে মাথা ঘোরে, খাবার তেতো লাগে, রাত্রে জ্বর আসে। আমার শরীরের অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকগুলো টেস্ট করে ডাক্তার জানালো আমার জন্ডিস হয়ে টাইফয়েড জ্বরে রূপান্তরিত হয়েছে। যাদের মৃত্যু টাইফয়েড আরও বিভিন্ন কারণে ঢাকা যেতে পারেনি। আজ রওনা হয়েছি। আমার যাওয়ার কথা শুনে সবাই কাছে, একজনকে সামলানো যাচ্ছে না। সে আর কেউ না, আমার আদরের ছোট বোন তিতলি। অনেক বুঝিয়ে বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে আসলাম। দাদির কবর জিয়ারত করে পেছনে ঘুরে আব্বুকে জড়িয়ে ধরলাম। পাশে আম্মু এবং তিতলি দাঁড়িয়ে ছিল। আম্মুকে জড়িয়ে টপ টপ চোখে পানি ফেলে বললাম, আম্মু, তিতলি কখনো একা ছাড়বে না। ও তো দাদির সাথে বেশি থাকতো, সব সময় সাথে রাখবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে তিতলির কাছে আসলাম। 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে কপালে চুমো দিলাম। সাথে সব সময় আব্বু আমার কথা শুনবে আর প্রতিদিন স্কুলে যাবে, ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে। তিতলির সাথে কথা বলে আর পেছনে না তাকিয়ে রিক্সায় উঠলাম। আজ লঞ্চে যাব, তাই বিকেলে রওনা করেছি। পরের দিন সাইমনকে কল করলাম। হ্যালো সাইমন, আমি ঢাকা আসছি, বিকেলে একটু বাসায় আসবে? বিকেলে? আচ্ছা ঠিক আছে, আসবো। বিকেলে শোন, অনেকদিন ভার্সিটি যায় না। এতদিন কি পড়ানো হয়েছে জানি না। নোটসগুলো যদি কালকে দিতি তাহলে ভালো হতো। এভাবে বলছিস কেন? তুই বললেই তো নোটসগুলো হাজির করে দিতাম। আচ্ছা রাগ করিস না, কালকে ভার্সিটি যাব। ভুলেও ভার্সিটির কথা মুখেও আনিস না। কেন, কি হয়েছে? শালা, আমি এতদিন কি জ্বালাইছিলাম তা আমি জানি। তোমাপু তো তুই বাইরে যাওয়ার পর থেকে জিজ্ঞেস করছে তুই কোথায়, আসবি কবে। প্রথম প্রথম তোর দাদির কথা বলে পার পেতাম, এখন তুই প্রতিদিন যথারীতি হুমকি দেয়। কি হুমকি দেয়? কি বলছে তাহলে শুন। এই সাইমনের বাচ্চা বিজয় কই, আসবে কবে? সত্যি করে বল, না হলে তোর কুচি কুচি করে কেটে ডাস্টবিনে ফেলে রাখুন তোরে। আর বিজয়রে যদি পাই, ওটা আমি কাঁচা চিবিয়ে খাবো। কোন রাক্ষসীর পাল্লায় পড়লাম দোস্ত? তাই তো বলি, আপাতত তোর ভার্সিটি যেতে হবে না। যা নোটস লাগবে আমি এনে দেবো, পরিস্থিতি বুঝে তারপর ভার্সিটি যাবি। আচ্ছা তাই করব। ভয় থেকে লুকিয়ে লুকিয়ে কাটিয়ে দিলাম অনেকটা দিন। হঠাৎ একদিন বিকেলে সাইমন বাসায় আসলো। দোস্ত, একটা দুঃসংবাদ আছে। কি, বল তাড়াতাড়ি। তুই যেটা ভাবছিস সেটা নয়। শালা, ভনিতা না করে তাড়াতাড়ি বলবি। আসলে আজ ভার্সিটির নোটিশ বোর্ডে দেখলাম 50% উপস্থিত না থাকলে ফর্ম ফিল আপ করতে দিবে না। শালার এতদিন ছিল ট্যাবের ওপর এখন 20 ফোঁটা। কি বলছিস উল্টাপাল্টা? 20 ফোঁটা পেকে গেছে, কিছু একটা তো করতেই হবে। পাঠিয়ে ফেল। শালা মজা নাও, আমি বাঁচি না আমার জ্বালায় আরও হাসছে। মারিস না, ব্যথা পাই। এবার তমা আপুর সাথে বোঝাপড়া করতে হবে। আমাকে এখন প্রতিদিন ভার্সিটি যেতে হবে, নয়তো পরীক্ষা দিতে পারবো না। আমি গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ স্মৃতির পাতা উল্টে আপনাদের পড়লাম। অনেকক্ষণ তো মনের ভিতরে লুকিয়ে থাকা গোপন স্মৃতি কান পেতে শুনলেন। এবার বর্তমানে কি হয় সেটাই দেখার পালা। দেখবেন তো নাকি পালিয়ে যাবেন জানাবেন। সন্ধ্যার সময় হালকা কিছু রান্না করে খেয়ে নিলাম। সবাই বলে বাঁচতে হলে জানতে হবে, আমি বলি বাঁচতে হলে খেতে হবে। রাতে আবুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর রিক্সার টায়ার ব্লাস্ট হয়ে গেল। উপায় না পেয়ে হেঁটে হেঁটে ভার্সিটির সামনে আসলাম। এমনিতে হেঁটে হাঁপিয়ে মাথা গরম,
তার ভিতরে যথারীতি আমার ভয় তমা আপুর সামনে এসে দাঁড়ালো। আবার আপনি? হ্যাঁ আমি, কোনো সমস্যা? অনেক সমস্যা। আপনি আর আমার সামনে আসবেন না। আসবো কি আসবো না সেটা আমি বুঝবো। কেন আসবেন তা তো জানি। টাকা লাগবে তাই তো, নিন টাকা। মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে দিয়ে বললাম। চমকে উঠল, সাথে অসহায়ের মতো তাকিয়ে রইল। লাগবে না আমার টাকা। সব সব বুঝলাম, তারপরে বলছি আজকের পর থেকে আপনি আমার পথে আসবেন না। আসবো। আসলে কি করবি তুই? আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবো? আমি এই ভার্সিটি থেকে চলে যাব। তমাপুর দিকে তাকিয়ে বুঝলাম সে চমকের চরম শিখরে পৌঁছে গিয়েছে। প্রায় 2 মিনিট নীরবতা পালন করে বলল, আমি সামনে আসবো না, তবে দুইটা শর্ত আছে, মানলে আসবো না। আমি কেন আপনার শর্ত মানতে যাব? শর্ত না মানলে নাই, আমিও সামনে আসবো, কথা বলবো। কি জ্বালায় পড়লাম। আচ্ছা আগে শর্ত বলুন, তারপরে দেখি মানবো কিনা। 1, কোনো মেয়ের দিকে তাকানো ও কথা বলা যাবে না। 2, এই ভার্সিটি থেকে কোথাও যাওয়া যাবে না। এমনিতেও আমি কোনো মেয়ের দিকে তাকাই না, কথা বলা তো দূরে থাক। আর এই ভার্সিটি থেকে কখনোই যাব না। এটা কোনো শর্ত? কোনো কিছু না ভেবেই বললাম, আমি আপনার 2টো নয় 3টে শর্তেই রাজি। 3টে শর্ত মানে? 1-এর ভিতর 2। আচ্ছা আপনি খুঁজুন, আমি আসি। আর আমার শর্ত মনে থাকে যেন। ঠিক আছে, যদি শর্ত ভঙ্গ করো তাহলে তোর খবর আছে। তোর একদিন আর আমার যতদিন লাগে। তমাপুর মন খারাপ করে চলে গেল, আর আমি ক্লাসে গেলাম। কিরে বিজয়, আজ তো লেট কেন? বলিস না দোস্ত, আজ ডায়নামাইট বোমাটা আমি দিয়ে আসছি। আজও পথে আটকে ছিল? আর সব কিছু মিটমাট করে ফেলেছি, আর আসবে না। দেখ তাই যেন হয়। এরপর সাইমনের সাথে শর্তের কথা বললাম। নিজের শর্তে নিজেই ধরা খেয়েছে। ক্লাস শেষে ভার্সিটি গেট দিয়ে বের হওয়ার সময় আরে বাস দোস্ত, তোমার আপু এত ভদ্র হলে কিভাবে? নিজের সাথে নিজেই ভালো এবং ভদ্র হয়ে গেছে। শিয়া। দেখ কটকটির মার রাগে কটমট করছে। আমি আর চোখে দেখলাম, একবার আমার দিকে আবার অন্যদিকে তাকায়। আমাকে না দেখার ভান করে, মনে হচ্ছে অবশ খোকা থুক্কো খুকি কিছুই বোঝে না। দোস্ত এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, যে কোনো সময় পারমাণবিক বোমা ফাটতে পারে। আমার বিকাশ থেকে টাকা বের করব, একটু অপেক্ষা করো। আচ্ছা তাড়াতাড়ি কর। কিছুক্ষণ পর মারামারি শুরু। তমাপু মারছে। আহ ও ও মা গো, কি মেরে বাবা, মেরে ফেলবে নাকি? একটু দয়া মায়াও নেই। ছেলেটা কে? আসলে যাকে মারছো ওই ছেলেটা হচ্ছে তোমাপুর ফ্রেন্ড। এতক্ষণ আমি মারের ঘরে ছিলাম। দোস্ত তোর টাকা পরে তুলিস, আগে ভাগ। চোরের মতো পালিয়ে আসলাম। হ্যালো দোস্ত, আজ একা ভার্সিটি যাবি না, আমাকে নিয়ে যাবি। আচ্ছা নিয়ে যাব, এখন বাসার বাইরে বের হও। বাসা থেকে বের হয়ে ভয়ে ভয়ে ভার্সিটিতে আসলাম। আগের দিনের চেয়ে তমা আপু আরও বেশি ভদ্র, কারোর সাথে কোনো কথা বলছে না, আর চোখে তাকিয়ে দেখছে। চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। ক্লাস শেষে দোস্ত, গতকাল তোমা আপু একটা ছেলেকে মারছিল, মনে আছে? হ্যাঁ আছে। কি হয়েছে তাতে? ওই ছেলেটা তোমা আপুর সাথে পড়ে। গতকাল তোমা আপুকে প্রপোজ করেছিল, তাই ওই ছেলেটাকে নাকি মারছে। কি বলিস? এইভাবে চলছিল প্রতিদিন। লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমা আপু আমাকে দেখছে, সামনে আসতো না, এমনকি কথাও বলতো না। দোস্ত চল ক্যান্টিনে যাই। চল যাই। আরও ক্ষুধা পেয়েছে। ক্যান্টিনে বসলাম। একটু দূরেই তমা আপু একা বসে আমার দিকে দেখছে আর চোখ মুছছে, রক্তবর্ণ ধারণ করছে। আমার খুব খারাপ লাগছে। হঠাৎ কি হলো? সেদিন শর্তের পর থেকে ছোট মুছতে মুছতে বললাম, কি হলো? আপনি আমার সিনিয়র আপু হয়ে এটা করলেন? ছি 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 ছি, এটা আপনি কিভাবে পারলেন? আমি আবার কি করলাম? আহা, এখন কিছুই বোঝো না? দুধে ধোয়া তুলসী পাতা আমার জন্য চুমো দিলেন কেন? দিয়েছি, বেশ করেছি, আরো দিব। ছাড়তে পারছি না। এত শক্ত করে মাথা চেপে ধরেছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে মারা যাব। আহ ও উফ, সারা পেয়ে জোরে শ্বাস নিচ্ছি। আর লাগবে বাবু? আপনি আপনাদের শর্ত ভঙ্গ করলেন কেন? আমি কোনো শর্ত ভাঙিনি। তাহলে এগুলো কি ছিল? আমি তো তোমার কাছে আসিনি, এসেছো তুমি। সেটা না হয় ভুল হয়েছে, তাই বলে আপনি সিনিয়র আপু হয়ে আমাকে জড়িয়ে দিলেন। খেয়েছি, বেশ করেছি, আরো খাবো। ছি 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 আপু। আমি শর্তের দিন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন তুমি আমার জন্য কষ্ট পাবে, আমার কাছে আসবে, সেই দিন আমি তোমার আপন করে নেব। আমি তো আপনার কাছে আসিনি। তাহলে এতক্ষণ আমার কাছে এসে কেন বললে আমি কাঁদছি কেন? আমার কান্না থামাতে বললে কেন? ওটা তো আপনি একা একা বসে কাঁদছিলেন, তাই দেখে খারাপ লাগছে, তাই আপনার কান্না থামাতে বললাম। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। একে তো শর্ত ভঙ্গ করেছেন, তার উপরে এসব বলছেন।
আমি থাকবো না আর এই ভার্সিটিতে। না না, আমি আর বলবো না। আপনারা কোনো কথাই আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, এটা তো বিশ্বাস করো। আমি ইউনিভার্সিটিতে আর 1 মাস আছি, জানি। আর 1 মাস পরেই চলে যাব, ঠিক আছে? কোনো কথা না বলেই আমার জায়গায় এসে বসলাম। সাইমন ফাঁকিবাজটা এখনও আসে না কেন? কাজের কথা বলে প্রিন্সিপালের রুমে গেল। এতক্ষণ বসে থাকবো ক্যান্টিনে। ওই কালা বান্দর শালা এতক্ষণে আসার সময় হলো। কি করব, প্রিন্সিপাল ব্যস্ত ছিল তাই লেট হচ্ছে। তো মা আপু চলে গেছে। ওই নামটা আমার সামনে নিবি না। কেন, আবার কি করলো? কি করেনি সেটা বল। কিসের কথা বাদে সব বললাম। আর তো 1 মাস, তারপর গায়ে হাওয়া লাগিয়ে গড়িস, চল। চলেন মশাই। 1 মাস ভার্সিটি আসতে যেতে শেষ হয়ে গেছে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি তমা আপু বারবার সামনে আসে, কিন্তু কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। আজ তমা আপু বিদায় নিয়ে চলে গেছে, সাথে আমার ভয়টাও। অনেক ক্লান্ত থাকার কারণে সন্ধ্যায় ঘুমিয়েছিলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। একটা কথা শোন, আমার চাচাতো ভাইয়ের মেয়ে বিদেশ থেকে এসে তোর ভার্সিটিতে ভর্তি হবে। বাবা, একটু সাথে থাকিস। আম্মু ঠিক আছে, থাকবো। আমার নাম্বারটা দিয়ে দাও। আমরা মধ্যবিত্ত হলেও আম্মুর বাবার বাড়ির সবাই অনেক টাকার মালিক। রাতে একটি আননোন নাম্বার থেকে কল আসে। জানতে পারি আম্মুর কাছ থেকে নাম্বার পেয়েছে। পরের দিন ভার্সিটি আসতে বলে কল কেটে দিলাম। সকালে ভালোভাবে বিভিন্ন প্রসাধনী মেখে ভার্সিটির সামনে গেলাম। এমনিতে কিছু মাখি না, কিন্তু আজ নতুন কারোর সাথে দেখা করতে যাব, তাই যাতে খ্যাত না বলে সেই জন্য। অনেকক্ষণ খোঁজার পরে পেলাম। সে দেখতে মাশাআল্লাহ, চোখ ফেরানো যায় না, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। হ্যালো, আমি জান্নাতুল ঐশী কণা। আমাকে ঐশী আপু বলে ডাকতে পারো। আচ্ছা আপু, কেন ডাকবো? কারণ আমার ডাকনাম ঐশী, আর আমি তোমার সিনিয়র। ও, এত সিনিয়র আপুরাই কেন আবার ভাগে পড়ে? জুনিয়র কি আদৌ চলবে না? আচ্ছা, তমা আপু তো তাকে আপু বলতাম দেখে সে রেগে যেত। সে আমাকে তমা বলে ডাকতে বলতো। তাহলে কি সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে? এই ছেলে, কি ভাবছো? না না, কিছু না। শুনুন আপু, আপনার ভর্তির কাজ কমপ্লিট করি। হ্যাঁ, চলো যাই। ভর্তির কাজ শেষ করে ঐশী আপুকে নিয়ে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখালাম। চল আমার সাথে। কোথায় যাব? আমার বাসায় বাবা আমার থাকার জন্য নতুন একটা ফ্ল্যাট কিনেছে, সেটা খোঁজাতে একটু সহযোগিতা করবে। কোনো কথা না বলে ঐশী আপুর সাথে তার বাসার কাছে আসলাম। গাড়ি থেকে নেমে হাঁটছি বাসার ভিতরে ঢোকার জন্য, কিন্তু একটা বিষয় মনে খসখস করছে। কেউ একজন আমার দিকে দেখছে। চারদিকে তাকিয়ে কাউকে পেলাম না। ঐশী আপুর ফ্ল্যাট ঘুষিয়ে দিয়ে দুপুরে তার বাসা থেকে বিকেলে বাসায় আসলাম। পরের দিন যথারীতি ভার্সিটি আসলাম। ঐশী আপুকে সাইমনের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর সাইমন কাজের কথা বলে চলে গেল। সময় কাটানোর জন্য আমি এবং ঐশী আপু বসেছিলাম। আজও মনে হচ্ছে কেউ পেছনে আছে, কেউ আমাদের ফলো করছে। তাহলে কি ঐশী আপু কাউকে সন্দেহ হওয়ার কারণে পেছনে দেখলাম। দূরে কেউ একজন আমাকে দেখছে, একটা ছেলে। কেউ কি ঐশী আপুর পিছু নিয়েছে? আসতেও পারে, তার বাবা অনেক সম্পদশালী। তাছাড়া সে দেখতে মাশাআল্লাহ চাঁদের পরীর মতো। কি সফট তার অধর। ছি, আমি কি ভাবছি? ঐশী আপু, চলো বাসায় যাব। আর একটু থাকি, ভালোই তো লাগছে। একটু বসার পরে আমি ঐশী আপুকে তার বাসায় রেখে আমার বাসায় দিকে যাচ্ছি, কিন্তু আবারও কেউ আমাকে ফলো করছে। পেছনে ঘুরে দেখি সে ছেলেটি আমার পেছনে। ভয়ে শরীর থেকে ঘাম চড়ছে। আমাকে সে মারবে না তো? কেন আমাকে ফলো করছে? উল্টাপাল্টা অনেক কিছু ভাবলাম। ভাবতে ভাবতে বাসার ভিতরে ঢুকে গেলাম। ভয়ে ভয়ে নির্ঘুম রাত পার করছি। সকালে ভার্সিটির সামনে আসার পর সেই ছেলেটির সাথে আরও কয়েকটা ছেলে আমার সামনে আসলো। এই তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। ভয়ে সবচেয়ে বললাম, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। তোর সাথের মেয়েটার নাম কি? তা দিয়ে কী করবেন? যেটা জানতে চাইলাম সেটা বল, নয়তো তোর কপালে খারাপই আছে। ঐশী। তোর কি হয়? আপু হয়, মামাতো বোন। যা হয় হোক, ওর থেকে 3 হাত দূরে থাকবি, নয়তো তোকে ভ্যানিশ করে দিব। ঐশী আপুর সাথে তো আমি থাকবো। তোকে কি বলি কানে যায় না, নাকি মারের প্রয়োজন? আমি তো ঘেমে শেষ, মানে জ্ঞান হারালাম ভয়ে। জ্ঞান ফিরে দেখি আমি বাসায়। মানে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। চারদিকে হালকা আলো চোখে পড়ছে। ঘড়ির দিকে চোখ পড়ল 5:30, মানে সকাল। এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন আবার সত্যি হবে না তো? ভার্সিটি যাচ্ছি। আজ ভয়ের পরিমাণ অনেক বেশি স্বপ্নের কারণে। ভার্সিটিতে বসে সামনে ছেলেটাকে দেখতে পেলাম। তখনই
বিজয়, বাসায় আসলি না কেন? ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাই। বুঝলাম, ফোন তো দিতে পারতি। এমনি দিইনি। চল ক্যান্টিনে যাব, সকালে কিচ্ছু খাইনি। ছেলেটা দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমাদের দিকে দেখছে। আমার মনে শুধু স্বপ্নের ভয়। ক্যান্টিনের কাছে সাইমনের সাথে দেখা। বিজয়, কখন আসলি? অনেকক্ষণ হলো, গেটের কাছে ছিলাম। চল ক্যান্টিনে। আচ্ছা চল। ক্যান্টিনে বসার পরে একটি মেয়ে আসলো। হ্যালো, আমি মিতু। হাই, আমরা সাইমন, ঐশী, আমি বিজয়। আপনার নাম কি? আমি বিজয়। তা হবে কেন, আমার নাম বিজয়। তাহলে যে বললেন আমি বিজয়। শুধু বিজয়। সবাই একসাথে হেসে দিল। তা তুমি কোন ইয়ারে পড়ো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আপনারা? আমরা সেকেন্ড ইয়ারে, ঐশী আপু ফোর্থ ইয়ার। আসলে আমি নতুন, তাছাড়া কোনো বন্ধু নাই, তাই আপনাদের সাথে পরিচিত হতে আসলাম। আমাদের সাথে কথা বলতে গেলে আপনি আপনি করতে পারবে না, তুমি করে বলতে হবে। আচ্ছা, বলবো। দোস্ত, আজ আমাদের ডিপার্টমেন্টের নতুন লেকচারার আসবে। শুনলাম সে নাকি অনেক স্ট্রিক্ট। চল ক্লাসে যাই, নয়তো প্রথম দিন আমাদের না আবার শুলে চড়ায়। নতুন লেকচারার পুরুষ নাকি মহিলা তা জানি না। চল যাই। আপু, আমরা ক্লাসে গেলাম। মিথু গেলাম। সাইমনের দিকে তাকাতেই সাইমন লজ্জায় মাথা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরল। ব্যাপার কি, আজ এত লজ্জা? কিছু না, ছেলেদের লজ্জা থাকতে নেই। আসলে আমি মিতুর উপর ক্রাশ খেয়েছি। আবার লজ্জা পাচ্ছিস? শালা, ক্রাশ নামক পোকাটা খাওয়ার আগে তোমার লজ্জা কোথায় ছিল? ক্রাশ পোকা মানে? কিছু না, চল ক্লাসে যাই। দোস্ত, আমাকে একটু সহযোগিতা করবি? তা তোকে বলতে হবে না, চল। ক্লাসে এসে নতুন লেকচারারের অপেক্ষায় বসে আছি। সবার দৃষ্টি দরজা দিকে। হঠাৎ প্রিন্সিপাল স্যারের সাথে একজন মহিলা বোরকা পরে ভিতরে প্রবেশ করলো। এই হলো তোমাদের নতুন লেকচারার মিস সুরাইয়া আক্তার। ম্যাডাম। হ্যালো, আমি তোমাদের ইংলিশ লেকচার দেব। তোমরা ক্লাস করো, আমি আসি। শুরু করা যাক। লেকচার দিয়ে যাচ্ছে, থামার নামই নিচ্ছে না। হে ইউ, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ তানভীর আহমেদ, নিকনেম বিজয়। ও, সে বিজনেস কমিউনিকেশন রুলস। ম্যাম। ম্যাম হঠাৎ প্রশ্ন করবে বুঝতে পারিনি, তাই একটু অপ্রস্তুত হয়ে বললাম, পারো না? ভার্সিটিতে আসো কি মেয়েদের দেখতে নাকি ঘুরতে আসো? ম্যাডাম, বিজয় এরকম ছেলে না। তোমাকে সাফাই গাইতে হবে না। জি ম্যাডাম। আর তুমি দাঁড়িয়ে থাকো, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। জি ম্যাম। ক্লাস শেষ করে নতুন ম্যাডামকে খুঁজছি। অবশেষে তার কেবিনের সামনে গিয়ে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন, সিট ডাউন। না, ঠিক আছে ম্যাম। তোমাকে বসতে বলেছি, বসবে। সারা ক্লাস টাইম তো দাঁড়িয়েছিলে। আচ্ছা ম্যাম, বসি। তুমি কোথাও ইংলিশ প্রাইভেট পড়ো? জি ম্যাম। কাল থেকে আমার কাছে ইংলিশ পড়বে। ম্যাম। আমি হ্যাঁ বা না বলতে বলিনি, আমি পড়তে বলেছি মানে পড়বে। হঠাৎ ম্যাম দাঁড়িয়ে গেলেন, আমার চেয়ারের কাছে এসে দাঁড়ালেন। সকালে ক্যান্টিনে মেয়েদের দেখলাম তোমার সাথে কথা বলছে, ওরা কারা? সেটা আপনাকে কেন বলবো? আপনি আমার টিচার, কিন্তু সেটা শুধু ভার্সিটিতে, বাইরে নয়। বলতে বলেছে মানে বলবে। ভয়ে একটু সরে দাঁড়ালাম। ম্যাম, একজন ফোর্থ ইয়ারে পড়ে, আরেকজন ফার্স্ট ইয়ারে। তাহলে তুমি বড় আপু আর ছোট আপুদের সাথে প্রেম করে বেড়াও? কি বলছেন ম্যাম? ঐশী আপু আমার মামাতো বোন, আর মিতু আমার ছোট বোনের মতো। তাহলে আমি কি? ধাক্কাটা দৌড়ে যাওয়ার কারণে দেয়ালের সাথে ঠেকলাম। ম্যাডাম আস্তে করে মুখোশ খুলে ফেললো। কিছু বলার আগেই আমার দুই সাইডে দুই হাত দিয়ে আটকে দিল। তমা আপু, আপনি কেন অন্য কাউকে আশা করছিলে? আমি ছাড়া তোমার উপরে কারোর অধিকার নেই। কি করছেন? ছাড়ুন আমাকে। আর কোনো কথা বলতে দিল না, ফোন দিয়ে আমার ঠোঁট আটকে দিল, চুমোতে চুমোতে ভরিয়ে দিল। প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। সারা পেয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। তমা আপু আমার অবস্থা দেখে আর থাকতে পারলেন না, আবার তার ঠোঁটের সাথে মিলিয়ে তারপর নিঃশ্বাস ভিতরে নিতে লাগলো। 5 মিনিট পর আমাকে ছাড়লেন। এখন আমি মোটামুটি স্বাভাবিক। কি করলেন এটা? আমাকে মেরে ফেলবেন নাকি? হাত দিয়ে মুখ চেপে বললেন, জীবনে আর মরার কথা বলবে না। তোমার কিছু হলে আমার কি হবে? ধুর। আর দাঁড়িয়ে না থেকে বাসের উদ্দেশ্যে বের হলাম। পরের দিন ভার্সিটির ক্লাস শেষে পিয়ন গিয়ে নতুন ম্যাডামের মানে তমা আপু আমাকে ডেকে পাঠালেন। না গেলে অনেক অত্যাচার করবে, এই ভয়ে তার কেবিনে গেলাম। আসবো ম্যাম? আসো, তোমার ইংলিশ বই বের করো। আমি আপনার কাছে পড়বো না। বসো এখানে। তুমি পড়বে না, তোমার ঘাড় পড়বে। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে পড়ছি। কিছুক্ষণ পর পর তমা আপু এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। পড়া শেষে উঠে আসবো, তখন দাঁড়াও। ভয়ে দাঁড়ালাম। তমা আপু কাছে এসে আমার গালে হাত দিয়ে বলছে, ভালো করে পড়ো।
মনে হয় তমা আপু ভালো হয়ে গেছে। আর শর্তের কথা যেন মনে থাকে। কিছু না বলে বের হয়ে গেলাম। পরের দিন ভার্সিটি গিয়ে ক্লাস করে বাইরে ঐশী আপু দাঁড়িয়ে থাকতে দেখলাম। ঐশী আপু বায়না করলো সে আমাকে নিয়ে মার্কেটে যাবে। না করতে পারলাম না। মার্কেটিং করে ঐশী আপুকে বাসায় দিয়ে আসতে গেলাম। বাসার সাইডে দেখলাম তমা আপুর গাড়িতে হেলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখে প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে। কোনো কথা না বলে ঐশী আপুর বাসায় গিয়ে কিছুক্ষণ থাকার পরে বাসায় ফিরলাম। রাতে বাড়িতে ফোন করে বলে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ ভয়টা অন্য সকল দিনের চেয়ে বেশি। একে তো শর্ত মানেনি, তারপরে গতকাল পড়তে যায়নি। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর ম্যাডাম মানে তমা আপু আসলো। ভালোভাবে ক্লাস করছে, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। ক্লাস শেষে তমা আপুর কাছে তার কেবিনে পড়তে গেলাম। আমি পড়ছি, সে মাঝে মাঝে বলে দিচ্ছে, কিন্তু আজ তার কেয়ারিং অনেক মিস করছি। পড়া শেষে ভার্সিটি গেটে আসার পরে রিক্সা নিয়ে বাসে যাচ্ছি। হঠাৎ সে ছেলেটা রিক্সা দাঁড় করালো। কোনো কিছু না ভেবেই বললাম, কেন নয়, উঠুন। কিছু দূর যাওয়ার পর কেমন যেন মাথা করছে, চোখে ঝাপসে দেখছি। পড়ে যেতে গেলে ছেলেটা আমাকে ধরে ফেললো। চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে নিজেকে একটি বন্ধ কবরে ছোট্ট রুমে আবিষ্কার করলাম। চারদিকে চোখ বুলে নিলাম। বুঝলাম আমাকে কেউ কিডন্যাপ করেছে। সেই ছেলেটি করেনি তো? ভয়ে গলা শুকিয়ে বাস চোখ কাঠ হয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছি না তো? নিজেকে একটা চিমটি কেটে দেখি। উফ, না, স্বপ্ন নয়, বাস্তব। খসখস শব্দের কারণে দরজার দিকে চোখ গেল। একটি হাতি থুকু লোক ভেতরে ঢুকেছে। কেমন একটু চেনা চেনা লাগছে। এগুলো খেয়ে নাও। আপনি হাতি থুকু কে? আমাকে এখানে আটকে রেখেছেন কেন? সব কিছু জানতে পারবে, আগে খেয়ে নাও। আমি খাবো না, আমাকে যেতে দিন। না খেলে তোমার শরীর অসুস্থ হবে। আমার কি, কাজ শেষ না হলে যেতে পারবে না। আপনাদের বাদ চাই থুকু, টাকা চাই, তাই তো? আমার আব্বুর নাম্বার নিয়ে ফোন করুন, যত টাকা লাগবে চেয়ে নিন, কিন্তু আমাকে যেতে দিন। আমার ম্যাডামের যত টাকা আছে তা দিয়ে তোমাদের 1000 বার কেনা যাবে। কে হতে পারে? আমার সাথে তো কারো শত্রুতা নেই। কে আপনার ম্যাডাম? আমাকে দিয়ে তার কি কাজ? তোমাকে দিয়ে আমার অনেক কাজ আছে। কথা বলতে বলতে একজন ভিতরে ঢুকলো। দরজার দিকে চোখ পড়তেই আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। শাকিল ভাই, আপনি বাইরে যান। লোকটির নাম শাকিল। তমা আন্টি থুকু। আপু, আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? ওই, একদম আন্টি বা আপু বলবে না। আন্টি বা আপু বললে খুন করে ফেলবো তোমাকে। তোমাকে তমা করে বলতে বলছি না? আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। অনেক বড় ক্ষতি করেছো, তা তুমি বুঝবে না। এগুলো কেন? খাবো না, আমাকে যেতে দিন, বাসায় যাব। হ্যাঁ করো। খাবো না বলছি, খাবো না। আচ্ছা, খেতে হবে না, চুপ করে বসো। শাকিল ভাই, সবাইকে নিয়ে ভিতরে আসুন। লম্বা লম্বা 4টা খাম্বা চোখো। লোকটা বডিগার্ড টাইপ পোশাক পরিহিত, সাথে শাকিল নামের লোকটি, আরও 5 জন, 3 জন মেয়ে, 2 জন ছেলে, তমাপুর ফ্রেন্ডস। ভিতরে একজন হুজুর টাইপ লোক ভেতরে আসলো। আমাকে হালাল করতে আসেনি তো? 2টা খাম্বা চোখো বডিগার্ড আমার 2 পাশে বসলো। হুজুর, শুরু করুন। কার বিয়ে হবে? তোমার আর আমার বিয়ে হবে এখন। আমি বিয়ে করব না। তাছাড়া আপনার মতো বুড়ি চুক্কু আপুকে তো করবই না। তুমি বিয়ে করবে না? তোমার বাপ থুকু ঘাড় বিয়ে করবে। ছি ছি ছি, আপনি এত খারাপ, শেষে আমার আব্বুকে ছি। খারাপে দেখেছো কি? এখন বিয়ে না করলে দেখবে। করব না আমি আপনাকে বিয়ে। হুজুর, আপনি শুরু করুন। বলবো না কবুল। কবুল বল। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। করুন খুন। আমাকে খুন করলে আপনাকে জেলে যেতে হবে। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে জেলে যেতে রাজি আছি। উফ, আহ, ছুরি ধারালো হওয়ার কারণে ছুরি মাথায় লেগে বুকটা হালকা কেটে গেছে। এখনো কবুল বল, নয়তো। কি করছেন? খুন করুন খুন। রক্ত বের হয়েছে, আর একটু জোরে আঘাত করুন, তাহলে খুন হয়ে যাবে। না, তুই খুন করবো না, নিজেকে শেষ করে দেবো। ছুরি দিয়ে হাতে একটা টান দিল। ম্যাডাম, কি করছেন? রক্তে হাত একাকার, গলগল করে রক্ত বের হচ্ছে। কোনো উপায় না পেয়ে তমাপুর হাত চেপে ধরলাম যাতে রক্ত বের না হয়, কিন্তু রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। ছাড়ো আমাকে, আজ নিজেকে শেষ করে দিব। সবাই থামানোর চেষ্টা করছে। কেউ কাছে আসবে না। ভয়ে কেউ আর কাছে যাচ্ছে না। বলবে কবুল নাকি আবার কাটবো? আমি নিঃস্ব হয়ে তমাপুর দিকে তাকিয়ে আছি। তমাপু কেন পাগলামি করছেন?
আমি তোমার জন্য পাগল, তাই পাগলামি করছি। কবুল বলবে? আবার হাতে ছুরি চালিয়ে দিল। রক্তে ফ্লোর লাল হয়ে যাচ্ছে। আমার জন্য কেউ নিজেকে শেষ করে দিচ্ছে। তবে আপুর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কবুল বলবে? শেষবারের মতো বলছি, বলবে কবুল? তাড়াতাড়ি বলো, নয়তো চালিয়ে দিলাম। তাড়াতাড়ি কবুল বলো। বলছি আবুল চুক্কো, বলছি। কবুল 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 কবুল। হাত থেকে ছুরি ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। রক্তে আমাকে মাখামাখি করে দিয়েছে। বুকে হালকা ভেজা দেখে শার্টের ওপরে 2টা বোতাম খুলে ফেললো। দেখলো রক্ত জমে আছে। শক্ত করে জড়িয়ে ধরে, অনেক ব্যথা পেয়েছো তাই না? নিজের হাতে কাটার পরিমাণ বেশি, সেদিকে খেয়ালই নেই। শাকিল ভাই, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসেন। জি ম্যাডাম। শাকিল ভাই সহ সকলে বের হয়ে যাচ্ছে। দেখি, এখানে বসো। বুকের কাটা অংশে ড্রেসিং শুরু করলো। আপনার বেশি কেটেছে, আগে আপনারটা রক্ত বন্ধ করুন। না, আগে তোমারটা। আমার বুকে কাটা অংশে ড্রেসিং করে দিল। এখন তমা আপু তার ডান হাত দিয়ে বাম হাত ড্রেসিং করছে। ড্রেসিং করার পরে ব্যান্ডেজ করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কোনো উপায় না পেয়ে, আপু আমার কাছে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কে তোমার আপু? কেন আপনি? রাগে সাপের মতো ফসফস করছে, কিছু বলছে না। নিন, ব্যান্ডেজ করা শেষ। আর কিছু বলতে দিল না। ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে অনবরত কপালে, গালে, বুকে, নাকে, কানে চুমু দিয়ে যাচ্ছে। শেষে ছোটে চুমু দিয়ে কামড়ে দিল। এবার বলো, আর আপু বলবে? আপনি তো আমার সিনিয়র, 6 বছরের বড়। আপনাকে আপু বলবো না কি বলবো? কেন বউ বলবে? কারণ আমি তোমার বউ, বিয়ে করা বউ। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানি না। আমার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সব মানিয়ে দিব। তাছাড়া আমি কোনো কাজ করি না, আপনাকে আমি কি খাওয়াবো? আমার আব্বু আম্মু শুনলে কত কষ্ট পাবে জানেন? আমি আছি তো, সব সমস্যা আমি সমাধান করব। আর তোমাকে কোনো কাজ করতে হবে না। তমা আপু, তারপরেও আমি এই বিয়ে মানতে পারবো না। আবার আপু বলছো? তোমা বলো। আচ্ছা বলছি তমা, কিন্তু আমি এই বিয়ে মানতে পারবো না। তুমি কি চাও, আমি নিজেকে শেষ করে দিই? না না, আমি এই বিয়ে মানবো। ছুরি ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। আর কোনোদিন যদি এসব কথা বলো তাহলে আমার লাশ পাবে। এত ভালোবাসেন আমাকে? আমার জীবনের চেয়েও বেশি। জোর করে সিনিয়র আন্টি থুকো, গার্লফ্রেন্ড থুকো, ম্যাডামের সাথে বিয়ে হয়ে গেল। তুমি তো কিছু খাওনি, চলো খাবে। না, আমি কিছু খাবো না। হ্যাঁ করো। জোর করে খাওয়াই দিল। চলো আমাদের বাসায় যাবো। কেন? আপনার বাসায় কেন? বাসায় কেউ জানে না আমি তোমাকে বিয়ে করেছি, জানাতে হবে তো। তাছাড়া আব্বু দোয়া নিতে হবে না। আমি যেতে পারবো না, আপনি যান। যাবে কিনা বলো, নয়তো নিজেকে। আচ্ছা যাব। সব সময় হুমকি, সামনে যে কি হবে ভয়ে ভয়ে তোমার বাড়ির ভিতরে ঢুকছি। তমা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এ তো বাড়ি নয়, কোনো রাজপ্রসাদ। দাঁড়াও, এই ছেলেটি কে? বাবা, ও বিজয়, তোমাদের জামাই। কি তুমি আমাদের না জানে বিয়ে করেছো? আসলে বাবা, এই মুহূর্তে এই ছেলেকে বাসা থেকে বের করে দাও। এই কে, কোথায় আছিস? দারোয়ান! বাবা আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই ছেলে বের হও আমার বাড়ি থেকে। তোমার হাত ছাড়িয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তমা আমার হাত ছাড়ছেই না। বাবা, বিজয়কে যদি বের করে দাও তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমার মেয়ে হয়ে এই কথা বলতে পারলে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি বিজয়কে ভালোবাসি। তুমি যদি এই ছেলেকে ছাড়তে না পারো তাহলে তোমাকে আমি ত্যায্য মেয়ে করব। তুমি আমার প্রপার্টি কিছুই পাবে না। বাবা, তুমি এই কথা বলতে পারলে? আমি না তোমার আদরের প্রিন্সেস, এই তোমার ভালোবাসা বাবা। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। দারোয়ান, এদের বাড়ি থেকে ঘাট ঢাকা দিয়ে বের করে দাও। বাবা। তমা আপু, আপনি থাকুন, আমি চলে যাই। আমার জন্য আপনাদের ভিতরে সমস্যা কেন করবেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। দারোয়ান, গার্ডে ডাকো। গার্ডরা আসলো। এদের ঘাট ধাক্কা দিয়ে বের করো। তোমরা পারবে না? তাহলে আমি বের করে দিচ্ছি। তোমার মা এতক্ষণ ধরে চুপ করে আছে, কিছু বলছে না। স্বামীকে অনেক ভয় পায়। তোমার বাবা আমার শার্টের কলার এবং তোমার হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা আটকে দিল। বাবা, তুমি এটা কিভাবে করলে বাবা? উঠুন, আপনি এখানে থাকলেই পারতেন। তুমি আমার কথা বলছো? থুকো, আমি আর আপনার সাথে খেলবো না। আমার সব খেলনা ফিরিয়ে দেন। তা কেন খেলবে না? আপনি আমাকে সব সময় ধমক দেন, তাই। ওরে আমার পিচ্চি জামাইটা রাগ করেছে। এখন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? কোথাও যাবো না। তাহলে কি এখানে, মানে রাস্তায় থাকবেন? কেন? তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। না, আপনাকে আমার সাথে নেব না।
তুমি আমাকে তোমার সঙ্গে নিতে বাধ্য, কারণ আমি তোমার বিয়ে করা বউ। আমি এ বিয়ে মানতে পারবো না। চুপ করে তমা আপু দৌড়ে রাস্তার মাঝে চলে গেল। কি করছেন? আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আপনাকে নিয়ে থাকা যাবে না। কেন? তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? কারণ যারা থাকে সকলেই ব্যাচেলর। আচ্ছা, আগে তোমার বাসায় চলো, তারপর নতুন বাসা খুঁজতে বের হবো। আসুন আমার সাথে। একটা সিএনজি নিয়ে বাসার সামনে আসলাম। এতক্ষণে সন্ধ্যা হয়েছে। বাসার ভিতরে ঢুকে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। পরিচয় করিয়ে দেওয়ার পরে বাসা ছাড়া কথা বললাম। যেহেতু তোমরা বিবাহিত, রাত তো হয়ে গেল, আজ আর বাসা কোথায় পাবে? বলেছিলাম আজ এখানেই থাকো, কাল বাসা খুঁজে অন্য বাসায় উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক একই কথা বলতে চেয়েছিলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে? তাছাড়া বুঝতেই তো পারছো, এখানে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত অফিস হিসাবে ভাড়া দেওয়া, 6 তলাতে আমরা থাকি, বাকি 7 থেকে 10 তলা ব্যাচেলার এবং স্টুডেন্টের ভাড়া দেওয়া। আমি সবকিছু জানি। তোমাকে নিয়ে তো আমার কোনো টেনশন ছিল না। তুমি তো একা থাকতে, কিন্তু এখনো তো তুমি একা নও। তারপরেও বলবো, যেখানেই থাকো ভালো থেকো। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। কোথায় যাচ্ছ? নতুন বৌমাকে নিয়ে রাতের খাবার খেয়ে তারপরে উপরে যাবে। জোর করে রাতের খাবার খাওয়ালো। তারপরে আমার রুমের 8 তলায় যাচ্ছি। লিফটে উঠলাম। লিফটে কয়েকজন সিনিয়র ভাই ছিল। তারা আমাদের দিকে, তমাপুর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। শালা, তোর বোনের দিকে তাকিয়ে থাক। মনে চায় বদমাইশ কোম্পানির বদমাইশগুলারে লিফটের জানালা দিয়ে নিচে ফেলে দেই। থুক্কো, লিফটের তো জানালা থাকে না। লিফট 8 তলায় থামার পর সামনে কয়েকজন সমবয়সী এবং জুনিয়র ভাইদের সাথে দেখা। বিজয় ভাই, আপনার সাথে কে? তোমাদের ভাবে। ভাই, আপনি বিয়ে করেছেন, আমাদের একটু জানালেন না? আমি নিজে জানি না, আর তোমাদের? তালা খুলে তমা আপুকে নিয়ে ভিতরে গেলাম। যান, ফ্রেশ হয়ে আসুন। ওই রুমে যান, ওখানে ওয়াশরুম আছে। তুমি ফ্রেশ হবে না? আমি অন্য ওয়াশরুম ব্যবহার করছি। ফ্রেশ হয়ে আসার পরে আমি এখন কি পরবো? কেন, আপনার পরনে যা আছে সেগুলোই পরে থাকুন। আপনি তো কিছুই আনেননি। আমার পরনের জামা কাপড় সব ভিজে গেছে, আমি এখন কি পরবো? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। আপনি আমার শার্ট প্যান্ট পরতে পারেন। কি? আমি তোমার শার্ট প্যান্ট পরবো? কখনো না। তাহলে আর কি করা, এভাবেই থাকুন। না, এইভাবে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। আমি কি করব? আমার এখানে তো মেয়েদের কোনো পোশাক নেই, আর এত রাতে বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, তোমার শার্ট প্যান্ট দাও। একটি শার্ট এবং প্যান্ট দিলাম, নিয়ে অন্য রুমে চলে গেল। বিজয়, প্যান্ট পরতে পারছি না। এখন কি করব? কিছু একটা করো। আর একটা বুদ্ধি আছে। লুঙ্গি পরবে? লুঙ্গি। লুঙ্গি? ছি, শেষ পর্যন্ত লুঙ্গি? না পরলে নাই, এভাবেই থাকেন। আমার ঝুলিতে থুকো, মাথায় আর বুদ্ধি নাই। আচ্ছা, দাও তোমার লুঙ্গি। দরজা হালকা একটু ফাঁকা করে লুঙ্গি নিল। লুঙ্গি নেওয়ার সময় হাতে হালকা একটু টাচ লাগায় তো আপু কেঁপে উঠল। খেয়াল করলাম তমাপুর কাঁপুনির আর মনে আমার হৃদয় টাচ করে ফেলল। দরজা হালকা ফাঁকা করে শার্ট এবং লুঙ্গি পরে লুঙ্গিটা দিতে দিতে না 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 হেঁটে হেঁটে সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই প্রথম তমাপুকে দেখে আমার হৃদয়ে টান অনুভব করছি। আমার সামনে একজন লুঙ্গি পরি দাঁড়িয়ে আছে। আপনাকে তো লুঙ্গিতে দারুণ লাগছে। লজ্জায় মাথা নিচু করে নিল তমা আপু। নিচের এক পা দিয়ে অন্য পা চিমটে কাটছে। আমার চোখ আটকে আছে তমা আপুর পায়ে। তার পায়ের আঙ্গুল, পায়ের নখ, পায়ের গোলাপি আমাকে আকর্ষণ করছে। যেন সকল সৌন্দর্য পায়ে লুকিয়ে আছে, কিন্তু একটা কিছুতে অসম্পূর্ণ লাগছে। কি দেখছো? তোমার পা দেখছি। থুকো, আপনার পা দেখছি। তমা আপু লজ্জায় পাকা টমেটো হয়ে যাচ্ছে। ঘুরে আমার রুমে গেলাম, সাথে সাথে আবার বেরিয়ে আসলাম। এই চেয়ারটায় বসুন। চেয়ারে বসলো, হাঁটু গেড়ে তার সামনে বসলাম। পাটা দেখি। না না, আমার পা তোমাকে ধরতে হবে কেন? পা জোর করে ধরে বুকের সাথে লাগালাম। কি করছো কি? পকেটে হাত দিয়ে অসম্পূর্ণ জিনিসটা 2 পায়ে পরিয়ে দিলাম। পা 2টা হাতে নিয়ে একটা চুমু খেলাম। বারবার টাচ করার ফলে তমা আপু কেঁপে কেঁপে উঠছে। তমা আপু পাটা সরিয়ে নিল। আমার ঘর কেটে গেল। একটু দূরে সরে, তমা আপু আমি সরি, আসলে চোখের বসে কি করে ফেললাম। তুমি কেন সরি বলছো?
আমার উপর, আমার প্রাণের উপর, আমার দেহের প্রতি অঙ্গে প্রত্যঙ্গের উপর তোমার অধিকার রয়েছে। কি বলছেন এসব? আমি যা বলেছি তার চুল পরিমাণ কথাও মিথ্যা নয়। আমি শুধু তোমার। তারপরেও আমি তো এই বিয়ে। তুমি আবার এসব কথা বলছো? কথা না বাড়িয়ে বেলকনিতে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল? কি ভাবছো? নিষেধ করলেও ছাড়বে না, তাই জড়িয়ে ধরতে দিলাম। কিছু না। আচ্ছা, নূপুর কোথায় পেলে? আগে কেনা ছিল। কার জন্য কিনেছিলে? নূপুরটা দেখে পছন্দ হয়েছে, তাই কিনেছি। আমি অনেক ভাগ্যবতী, তোমার পছন্দ করা নূপুরটা আমার পায়ের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। তমা আপু, আপনি ঘুমিয়ে পড়ুন। আবার আপু বলছো? আরেকবার আপু বললাম আমি কিন্তু। থাক, কিছু করতে হবে না, যান ঘুমিয়ে পড়ুন। না, আমি ঘুমাবো না, তোমার সাথে চাঁদ দেখবো। যেটা আপনার ইচ্ছে, নিষেধ করলে শুনবে না জানি। আচ্ছা, আজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কি জানো? কি আবার? কিছুই তো না। আজ আমাদের বাসর রাত। ধ্যাত, এই আটতলায় তো একটা বাসও নেই, তাহলে কিসের বাসের রাত? বাসর রাত এভাবে বললে কেন? বললাম কিভাবে? চলো ঘুমাবে। রুমে আসার পরে তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে ঘুমাবো। তুমি কি চাও বলো? তোমাকে না পেয়ে নিজেকে শেষ করে দিই? না, আমি তা চাই না। তাহলে নামাজ পড়ে চুপ করে শুয়ে পড়ো। আচ্ছা, নামাজ পড়ে খাটের এই কর্নারে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অনুভব করলাম তম আমার পাশে শুয়েছে। অনেকক্ষণ কোনো সারা শব্দ করছে না। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে কানের নরম লতি মুখে নিয়ে অনবরত চষছে, মাঝে মাঝে ঘাড়ে কামড় দিচ্ছে। আমি যেন মাতাল হয়ে যাচ্ছি। কি করছো? ভালো লাগছে না। কোনো কথা না বলে জড়িয়ে তার রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে তোমার দিকে ঘুরে তোমার গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। বাকি যা হবে সব ইতিহাস। যে মাসে শুক্রবার নাই সে মাসে বলবো। সকালে ঘুম ভেঙে দেখি আমি আমার সিনিয়র বউয়ের বুকে চুক্কু। আমার বুকে সিনিয়র বউ আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রাতে এত রোমান্টিকতার কারণে চোখে ঘুম, তাই তো আমার কপালে একটা চুমু দিয়ে আবার ঘুমের সাগরে ডুব দিলাম। পানির ফোঁটা মুখে পড়ার কারণে ঘুম ভেঙে গেল। দেখলাম সিনিয়র বউ মিটমিট করে হাসছে। আমার পিচ্ছি জামাইটা এত দুষ্ট আগে বুঝতে পারিনি। আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিলিয়ে নিয়ে চুমুতে ভরিয়ে দিলাম। নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না, ব্রেক ফিল হয়ে গেছে। আই লাভ ইউ পিচ্ছি জামাই। আই লাভ ইউ টু সিনিয়র বোম থুকো বউ। কি বললে? আমি বোম? আজ আমি তোমার পেট ফাটিয়ে ফেলবো। কিভাবে ফাটাবে শুনে? চুমু খাইয়ে খাইয়ে পেট ভরে ফেলবো, তারপর এমনিতেই ফেটে যাবে। তাই নাকি? তাহলে আসো, চুমু খাইয়ে পেট ভরে দাও। আমার পিচ্ছি জামাই এত রোমান্টিক। রোমান্টিক ছিলাম না, হয়ে গেছে সিনিয়র বউয়ের অত্যাচারে। কি? আমি তোমায় অত্যাচার করি? এইভাবে মারলে তো আমি মরে যাব। তোমার মুখ চেপে ধরলো, মন খারাপ করে চলে যাচ্ছে। হাতটা চেপে ধরলাম, আমার দিকে ঘুরে দেখলাম কাছে। তোমা আপু, কাছেন কেন? তুমি বারবার মরার কথা কেন বলো? তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা, আর বলবো না, হয়েছে? না, হয়নি। তুমি আবার আমাকে আপু বলে রেখেছো। আসলে তুমি তো আমার সিনিয়র, তাই একটু সময় তো লাগবেই। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি ইচ্ছে করে বলো তাহলে কি যে করব? আমার ভার্সিটি যেতে হবে, আর কথা বলা যাবে না। আমি কি বাসায় থাকবো নাকি? আমিও তো ভার্সিটিতে যাব। কথা কাটাকাটি করে হালকা নাস্তা করে দুজন একই রিক্সা চেপে ভার্সিটির সামনে নামলাম। রিক্সা থেকে নেমে তোমার রিক্সা ভাড়া দিল। দাও। কি দিব? কি দিবে বুঝতে পারছো না? না, কি দেব বলেন ম্যাডাম? মানি ব্যাগ দাও। ভয়ে মানি ব্যাগ দিয়ে দিলাম। এতদিন কত শান্তিতে ছিল মানি ব্যাগের টাকা। মানি ব্যাগ থেকে 500 টাকা নিয়ে এই নাও, পকেটে রাখো। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু আমার মানি ব্যাগ থেকে কেন টাকা নেন সেই ভার্সিটির প্রথম দিন থেকে? বুঝতে পারছো না? না, আমার মাথায় কিছু আসে না। বুঝতে হবে না, যাও ক্লাসে যাও। আর শোনো, ক্লাস শেষে আমার কেবিনে আসবে, তারপর বাসা খুঁজতে যেতে হবে। আচ্ছা, আমার মনে আছে। কি মনে আছে? বাসা খুঁজতে যাওয়ার কথা। ক্লাসে যাওয়ার পর বিজয়, গতকাল বিকালে কোথায় ছিলি? আর তোর ফোন কেন বন্ধ ছিল? সব বলবো, আগে ক্লাস শেষ করি। সব ক্লাস শেষে বাইরে আসার পর সাইমন ওই জায়গায় একটু বস, আমি আসছি। আমিও আসি। না, তুই বস। তুমি এসে গেছো, চলো। আমাদের সাথে সাইমন যাবে। আচ্ছা চলো। বাইরে বের হওয়ার পর সাইমনকে নিয়ে বের হলাম। বিজয়, আমরা কোথায় যাচ্ছি? বাসা খুঁজতে যাচ্ছি। নতুন বাসা কেন?
সব বলবো, কথা না বলে চল। ভার্সিটির কাছে 2 রকমের একটা ফ্ল্যাট ডাইনিং ড্রয়িং সহ ভাড়া করলাম। আগের বার কত কষ্ট করতে হয়েছে, কেউ স্টুডেন্টদের কাছে বাসা ভাড়া দিতে চায়নি। ব্যাচেলারদের কষ্ট ব্যাচেলারই বুঝে। একবার তো ভেবেছিলাম কোনো বাড়িওয়ালার মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকি। কি বললে তুমি? সাইমন অবাক চোখে তাকিয়ে আছে। বিজয়, এবার তো বল, ব্যাপার কি? হঠাৎ বাসা পরিবর্তন করলি? সব বলবো, আগে আমার বোনকে ফোন দিয়ে আসতে বল, তারপর বলছি। মিতুকে আবার কেন ফোন দিবি? দিতে বলেছি দিবি। মিতু আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আমি আর ম্যাডাম এক পাশে, অন্য পাশে মিতু আর সাইমন। দোস্ত, এবার তো বল। আমার ম্যাডাম হাজব্যান্ড ওয়াইফ। সাইমন আর মিতু অবাকের চরম সীমায় পৌঁছেছে। দুজনেই হা করে আছে। মুখ বন্ধ কর তোরা, মুখে মাছি ঢুকবে। কি বলছিস? যা শুনছো তাই। মেশিন নষ্ট নাকি? ব্যাটারি লাগবে? মস্করা বাদ দিয়ে বল কিভাবে কি। সাইমন ও মিতুকে সব বললাম। ভাইয়া আমাদের একটু জানালেন না? আমি নিজেই তো জানতাম না। সাইমন ও মিতুকে ট্রিট দিয়ে আমি ও আমার ম্যাডাম বউ নতুন বাসায় উঠলাম। বাসার সব কিছু ঠিক করতে করতে রাত 10টা। সাইমনকে বিদায় দিয়ে অনেক ক্লান্ত থাকার কারণে সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিয়েছি। মাঝে মাঝে গাড়ে নাক ঘষি, তো আমার কেঁপে কেঁপে উঠছে। কখন ঘুমিয়েছি মনেই নেই। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। তমা ও আমি পাশাপাশি হেঁটে যাচ্ছি। সামনে এসে দাঁড়ালো তো আমার ভাই। তোমা, তোর সাথে কথা ছিল। বিজয়, তুমি ক্লাসে যাও। ঠিক আছে, যাচ্ছি। কি বললে বলো? তুই ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমার সাথে বাসায় চল। তা কখনোই সম্ভব না, কারণ বিজয় আমার হাজব্যান্ড। আমি এই বিয়ে মানি না। জুনিয়র একটা ছেলেকে বিয়ে। বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, সেই হিসেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি যদি তোমার বনুকে একটুও ভালোবেসে থাকো, তাহলে আমার বিয়ে ভাঙার কথা বলবে না। আমি তোর ভালোর জন্য বলছি বনু, তুই একটু বোঝার চেষ্টা কর। ওই ফকিন্নির বাচ্চা তোকে কিছু দিতে পারবে না। তোমার সাথে আমার আর কোনো কথা বলার ইচ্ছে নেই। ভালো থেকো, আর তোমার বাবা মার খেয়াল রেখো। ম্যাডাম, বিজয়। কি হয়েছে বিজয়? আপনার ভাই তার লোক দিয়ে বিজয়কে মারছে। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? আমার বোনের পিছে ঘুরতে নিষেধ করেছিলাম। এবার তোকে কে বাঁচাবে? ভাইয়া, বিজয়কে ছেড়ে দাও। আজকে আমি ওকে ছাড়বো না। আমি এই ছোট লোকের বাচ্চাকে মেরে ফেলবো। তুমি যদি বিজয়কে না ছাড়ো, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। না তমা, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। ভাইয়া, শেষবারের মতো বলছি, ছেড়ে দাও। তমা, তুমি তোমাকে শেষ করার কে? হ্যাঁ, ওটা আমার জীবন। এটা শোনার পর চারদিকের মানুষ অবাক চোখে তাকিয়ে আছে। তমাও বিজয়কে দেখছে। তোমার ভাই আমাকে ছেড়ে দিল, দাঁড়াতে পারছি না, প্রচুর মেরেছে। সবার সহযোগিতায় হাসপাতালে আসলাম। তো আমার দিকে চাওয়া যাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আমার জন্য হয়েছে সব। হাসপাতালে ট্রিটমেন্ট করানোর পর বাসায় আসলাম। শরীর ব্যথার কারণে খাওয়ানো, গোসল করানো, হাঁটাচলা করানো, এভাবে কেটে গেল 1 মাস। আমি এখন মোটামুটি সুস্থ। প্রতিদিন বাড়িতে কথা বলি, কিন্তু তো আমার কথা বলবো ভেবেও বলতে পারি না। আজ বলবো ঠিক করে ফোন করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। শোন, কাল থেকে রোজা শুরু। তুমি তো রাত জেগে পড়ো। যদি সমস্যা হয় তাহলে রোজা রাখতে হবে না। না আব্বু, রোজা রাখবো। যেটা ভালো হয় সেটাই করো। আব্বু, আমি যদি কখনো কোনো ভুল করে ফেলি, তখন তুমি কি আমাকে ক্ষমা করবে? আমার ছেলে কোনো ভুল করতে পারে না, আর যদি করে দেখবো ভুলটা কাউকে কষ্ট দেওয়ার জন্য কিনা। আচ্ছা আব্বু, আম্মুকে দাও। আম্মু তিতলির সাথে কথা বলে ফোন রাখলাম। রাতে খাওয়ার পরে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো। আচ্ছা, অ্যালার্ম সেট করছি। অ্যালার্ম সেট করলাম ভোর 3টায়। আমার একটা কথা ছিল। আমার সাথে কথা বলতে এত লজ্জা কেন আমার সিনিয়র বউয়ের? আমার একটা জিনিস লাগবে। আমার তোমাকে দেওয়ার মতো মানি ব্যাগ আমার জীবন, আর ভালোবাসা ছাড়া কিছুই নেই। আমার মা বাবা আর বোন লাগবে। সেটা আমি কোথায় পাবো? কেন? তোমার বাড়িতে গেলেই তো পাওয়া যাবে। বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আগে আব্বু আম্মুকে বিয়ের কথা জানাই, তারা মানলেই নিয়ে যাব। আরেকটা জিনিস লাগবে। আবার কি লাগবে? আমার একটা বাবু লাগবে। কি? আমার সিনিয়র বইয়ের বাবু লাগবে? এখন না, আগে আমার পড়ালেখা শেষ হবে, তারপর প্ল্যানিং করে আমরা আমার আব্বু আম্মু শোনার জন্য একজন 11 জন প্লেয়ার নিয়ে আসবো। না, আমার
প্রথম একজন, তারপরে আরেকজন, মানে 2 জন হলেই হবে। ঠিক আছে, মাথা উঁচু করে একটা চুমু দিয়ে বললাম। আমার আদর লাগবে। আচ্ছা আসো, আগামী 1 মাসের আদর একসাথে দিব। অনেক আদর দিয়েছি, আদরে আদরে ভরিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে সেহরি খেয়ে রোজা রাখলাম। ভার্সিটি যাওয়ার আগে। দাঁড়াও, ভুলে গেছো? আজ আমি রোজা, কিছু খাওয়া যাবে না। হুম। তবে মা, কপালে চুমু দিয়ে খুশি মনে ভার্সিটি আসলাম। ক্লাস শেষে আমি সাইমন, ঐশী, আপু মিলে আড্ডা দিয়েছি। অনেকদিন পর বাড়ি থেকে ঐশী আপু ভার্সিটি আসে, তাই কিছুক্ষণ পর মিতু। ভাইয়া, বিজয় ভাইয়া, ভাবি। কি হয়েছে তো আমার? ঐশী আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার বিয়ের কথা জানে না তাই। আমাদের ক্লাসে ভাবি অসুস্থ হয়ে পড়েছে। এক দৌড় দিলাম, সবাইকে ধাক্কা দিয়ে তোমার হাত ধরলাম। তোমার কি হয়েছে? রোজা রাখতে নিষেধ করেছিলাম না? কিছু হয়নি, প্রথম রোজা, তাই একটু তৃষ্ণা বেশি পেয়েছে, তাই খারাপ লাগছে। চলো, রোজা ভাঙবে। না, রোজা রাখবো। আচ্ছা চলো, বাসা যাব। তোমার হাঁটতে কষ্ট হচ্ছে দেখে কোলে তুলে নিলাম। সবাই অবাকের চরম শিখরে পৌঁছেছে। এই ছেলে, সুরাইয়াকে কোলে নিয়েছো কেন? স্যার, তোমা তো হাঁটতে পারছে না, তাই কোলে নিয়েছি। বুঝলাম হাঁটতে পারতেছে না, তাতে তোমার কেন কোলে নিতে হবে? স্যার, দেখতেই তো পাচ্ছেন তোমা অসুস্থ। তাতে কি হয়েছে? নামাও, মেয়েরা নিয়ে যাবে সুরাইয়াকে। নামাবো না, আমি নিজেই নিয়ে যাব। একে তো মুখোমুখি তর্ক করছো, আবার ছাত্র হয়ে ম্যাডামকে কোলে তুলে নিয়েছো। নিজে নামাও বলছি। স্যার, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। কেন? কারণ কি? কারণ তোমা আমার বিয়ে করা আন্টি, ছুক্কো বউ। স্যারের সাথে উল্টাপাল্টা কথা বলো, লজ্জা করে না? বেয়াদব জানি কোথাকার। স্যার, আমরা আসলেই হাজব্যান্ড ওয়াইফ। এই ছেলে, তুমি কানাকি হাইকোর্ট দেখাইতেছো নাকি? সুরাইয়া আমার বন্ধুর মেয়ে, ওর বিয়ে হয়েছে আর আমি জানবো না? স্যার, বিশ্বাস করুন, আমাদের বিয়ে হয়েছে। সুরাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল আমার ছেলের সাথে, আর ওর কিনা বিয়ে হবে তোমার মতন একটা 6 বছরের জুনিয়র ছেলের সাথে। স্যার, তোমার আপুর সাথে বিজয়ের বিয়ে হয়েছে। সুরাইয়া, তুমি বলো সত্য কথাটা কি? এতক্ষণে তোমা কথা বলার মতো সুস্থ। স্যার, বিজয় যা বলেছে সব ঠিক। 2 মাস পূর্বে আমার আর বিজয়ের বিয়ে হয়েছে। তোমার বাবা জানে এসব? হ্যাঁ, সবকিছুই জানি। ঠিক আছে, তোমরা যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। তো আমাকে কোলে করে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র ছেলেদের মুখ বাংলার 5 হয়ে গেছে, কেননা সবার বউ থুকো রাশ এখন আমার কোলে। আমার এক পা এখন চাঁদের, আরেক পা মঙ্গল ঘরের আনন্দে। কোলে করে সিনিয়র বউকে ভার্সিটির গেট দিয়ে বের হচ্ছি, কিন্তু লজ্জাবতী বউ আমার বুকে মাথা লুকিয়ে আছে। রিক্সা করে বাসায় আসলাম। বাসায় আসার পরে তো আমাকে খাটে রাখলাম। এখন ম্যাডামের শরীর কেমন লাগছে? তুমি আমাকে ম্যাডাম কেন বলছো? আমরা তো ভার্সিটিতে না। আচ্ছা, এখন কেমন লাগছে? আমার পিচ্ছি পর আমার পাশে থাকলে আমার সবকিছুই ভালো হয়ে যায়। নামাজ পড়ে নাও, তারপরে একটু ঘুমানোর চেষ্টা করো। তুমিও নামাজ পড়ে নাও। দুজনে নামাজ পড়ে আদর্শ হয়ে কাটে হেলান দিলাম। তারপর সিনিয়র বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আদরি বউ আমার গটি গটি মেরে আমার কোলের মধ্যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি অত্যাচারটাই না করলো আমাকে পাওয়ার জন্য। কারেন্টের একটা বোম ছিল, সারাক্ষণ ঝটকা দিত, এখন ফিউজ হয়ে গেছে। কপালে একটা ভালোবাসার পরশ দিলাম। অন্যদিন হলে কপালে নয়, গোলাপি ঠোঁটে ফুলের মতো পাপড়ির উপর দিতাম, কিন্তু এখন তো রোজা, তাই দুধের স্বাদ খোলে মেটালাম। তুমি আমাকে চুমু খেলে কেন? তুমি না রোজা? ঘুম ভাঙার জন্য একটা চুমুই যথেষ্ট। অভ্যাস হয়ে গিয়েছে কিনা, চুমু খাইনি দিয়েছি। দেবে কেন? রোজা ভেঙে যাবে তো। চুমু খেলে রোজা ভাঙে, দিলে রোজা ভাঙে না। তুমি কোন জায়গার মৌলানা? এত হাদিস কোথায় পাও? হাদিস বলার আগে সঠিক কিনা সেটা জানার চেষ্টা করো। এত বড় কথা, আমাকে অপমান আজকে হুজুরের কাছে জানতে হবে। রোজা রেখে চুমু খাওয়া বাদ দেওয়া যাবে কিনা। আমি আর থাকতে পারছি না, একটা মাস কিভাবে থাকবো? ইচ্ছি লুচু একটা। ঠিক আছে, আমার একদিন সময় আসবে, তখন দেখব কি লুচু আর কি ভদ্র। সেটা পরে দেখবে। এখন উজু করে নামাজ পড়ে বাইরে যাও। বাইরে কেন যাব? কারণ রেস্টুরেন্ট থেকে ইফতার নিয়ে আসবে। আজ বাসায় তৈরি করতে পারবো না মনে হয়। প্রথম রোজা, এই জন্য শরীরে বেশি খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে? তোমার কিছু করতে হবে না, আমি এখনই যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে কিছু ইফতার নিয়ে বাসায় আসলাম, সব কিছু রেডি আমি করলাম, তো আমাকে কিছু করতে দিলাম না। রাতে অন্যদিনের মতো দুজনের দিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর বাড়ি ফোন করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিলাম। তারপর সেই রেখে রোজা রাখলাম। প্রতিদিনের মতো
আজও রিক্সা করে ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ কোনো ভয় নেই। রিক্সা নিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম। সবার চোখ আটকে আছে আমাদের দিকে, মানে জুনিয়র বউ থুকো, সিনিয়র বউ পিচ্ছি পরে দেখে। সবার চোখকে ফাঁকি দিয়ে তো আমার অফিস রুমে এবং আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢোকার পর সবার নজর আমার দিকে। মনে হয় একদিনে সেলিব্রিটি হয়ে গেছি। যেভাবে সবাই ঢ্যাপ ঢ্যাপ করে দেখছে, মনে হয় খেয়ে ফেলবে। ক্লাস কম থাকার কারণে আমিও সাইমন ক্যাম্পাসে বসে আছি তো আমার অপেক্ষায় কখন শেষ হবে ম্যাডামের ক্লাস। কিছুক্ষণ পর তো আমার আসলো। বিজয়, তুমি বাসায় চলে যাও, আমি পরে যাব, একটু কাজ আছে। মনটা খারাপ হয়ে গেল। বিয়ের পর এই প্রথম আমাকে ছাড়া একা বাসায় যাবে। তুমি কাজ শেষ করো, আমি অপেক্ষা করছি। তোমাকে যেতে বলেছি, বাসায় যাও, আমি আমার কাজ শেষ করে চলে আসবো। কি এমন কাজ যে আমাকেও বলা যাবে না, জিজ্ঞাসা করব না? ও যদি না বলতে চায় আমি কেন জিজ্ঞাসা করব? ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তুমি সাবধানে আসবে। যাও, আমি আসতে পারবো। তো আমার চলে গেল। দোস্ত, তোদের ভিতরে কিছু হয়েছে? না, কিছুই হয়নি। আমার মনে হয় কিছু একটা হয়েছে যা আমাকে জানাতে চাস না। তেমন কিছু হয়নি আসলে। না, কিছু না। তোমার উপর কথা কেমন রাগ দেখতে পেলাম। হয়তো কাজের চাপের কারণে মাথা গরম আছে, তাই। যদি ভুল বোঝাবুঝির কিছু থাকে তাহলে মিটিয়ে নে। তেমন কিছু না, চল বাসায় যাব। বাসায় আসলাম 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু তমা এখনও বাসায় ফিরছে না। এজন্য চিন্তা হচ্ছে। মনে একটাই ভাবনা, গতকাল রাতের জন্য রাগ করে নেই তো? অনেকক্ষণ ধরে বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ একটি গাড়ি এসে বাসার সামনে দাঁড়ালো। দেখলাম তোমার গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে হাত নেড়ে বিদায় জানালো, কিন্তু কাকে বিদায় জানালো দেখতে পারলাম না। তোমার রুমে আসলো। এত লেট করলে কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যা আমাকে বলা যাবে না? গাড়ি করে কে দিয়ে গেল? যাও ফ্রেশ হয়ে আসো, ইফতারের সময় হয়ে গেছে। তুমি ইফতার করো, আমি রোজা ভেঙে ফেলেছি। তোমার শরীর খারাপ? তুমি ঠিক আছো তো? একদম পারফেক্ট আছে, টেনশন করতে হবে না। রোজা ভেঙে ফেলেছো? তাতে কি, ফ্রেশ হয়ে আসো, একসাথে ইফতার করব। তোমাকে করতে বলেছি, তুমি করো। ইফতার করে নামাজ পড়ে তো আমাকে পড়তে বললাম। কোনো কথা না বলে তো আমার নামাজ পড়ে নিল। একসাথে রাতে খাবার খেয়ে পড়তে বসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? তিতলি, আম্মু, নানু কেমন আছে? নানু এখন আমাদের বাড়িতে থাকে। তিতলি একা থাকতে অসুবিধা হওয়ার কারণে। সবাই ভালো আছে। ঈদের দিন তো বেশি দিন বাকি নেই, তা বাড়ি আসবে কোন দিন? আব্বু এবার ঈদে বাড়ি যাব না, সামনে। আমি কিছু শুনতে চাই না, ভার্সিটি বন্ধ হলেই বাড়ি চলে আসবে। আব্বু বোঝার চেষ্টা করেন। আমি না হয় বুঝলাম, তিতলিকে কে বোঝাবে? দেখি কি করা যায়। ঠিক আছে, এখন রাখি, পর। আমি বাড়ি গেলে তো আমার কোথায় থাকবে? একা রাখা যাবে না। ঘুমাতে গিয়ে দেখলাম তো আমার আগেই ঘুমিয়ে আছে। যার আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, সে কিনা আমি খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি তোমার নাড়াচাড়া করছে, হয়তো ঘুম আসে না, তাই আমি কাছে টেনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে দুজন উঠে সে রেখে রোজা রাখলাম। প্রতিদিনের মতো ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ আবার মনে হারানোর ভয়। পাশাপাশি রিক্সায় বসে কোনো কথা ছাড়াই ভার্সিটি পৌঁছে গেলাম। ক্লাস করে বের হয়ে তো আমার জন্য অপেক্ষা করছি, একসাথে বাসায় যাওয়ার জন্য। বিজয়, তোর মন খারাপ কেন? কোথায় মন খারাপ? থাক, বলতে হবে না। ম্যাডাম, ভাবির ক্লাস শেষ হতে হতে আমরা বাইরে থেকে ঘুরে আসি। ম্যাডাম ভাবি? আমি দেখে আসি তো আমার ক্লাস কখন শেষ হবে। যাও রোমিও, সিনিয়র জুলিয়েট কখন বের হয় দেখো। তো আমার কেবিনের সামনে আসলাম, কিন্তু কেবিনে তালা দেওয়া, তাই অফিস রুমে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম অনেক আগেই তো আমার ক্লাস শেষ হয়ে গেছে। মন খারাপ করে ঐশী আপুদের কাছে আসলাম। রোমিও, মন খারাপ কেন? ভাবি ছেড়ে চলে গেছে নাকি? কথাটা মনে আঘাত করলো। ওর ক্লাস অনেক আগেই শেষ হয়েছে, তাই বাসায় চলে গেছে। তাহলে তো কোনো বাধা নেই, চল আজকে ঘুরতে যাব। না, আমি বাসায় যাব। বাসায় যাবি মানে? আমাদের সাথে যেতে হবে। চল না ভাইয়া, অনেক মজা হবে। চল দোস্ত, তোর মনটাও ভালো হয়ে যাবে। এক প্রকার ট্রেনেই রিক্সায় ওঠালো। রিক্সা গিয়ে পার্কের সামনে থামলো। পার্কে অনেকক্ষণ ঘুরে ঐশাপুর বাজেটের আইসক্রিম ফুচকা খেলাম। সবার সাথে সময় কাটিয়ে এখন ভালো লাগছে। বিজয় চল, আজকে আমি ট্রিট দেব। কিসের ট্রিট? পাওনা ট্রিট। এখন বুঝবে না। কফি শপে তমা একটি ছেলের সাথে বসে আছে। আমাকে না বলে একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ,
মনে পড়েছে এটাই সেই ছেলে যে আমাকে ফলো করতো, অনেকদিন যাবৎ ফলো করে না। তো আমার সাথে ছেলেটাকে সাইমন মিতু ও ঐশী আপু যাতে না দেখে অন্যদিকে নেওয়ার জন্য মনে হাজার কষ্ট জমা রেখে, সাইমন তুই এত পাইকাটা কেন? ফাইল কাটা মানে কি? মানে তুই তো জানিস আমরা তোর মতো রাক্ষস না। আমি রাক্ষস? এত কিছু খাওয়ার পরে তোর ট্রিটের কিছু খেতে পারবো না। খেতে হলে আমাদের রাক্ষস এবং রাক্ষসী হতে হবে। ট্রিটের কথা আগে বললেই পারতা, তাহলে কম খেতাম। খরচ কমানোর জন্য শেষ পর্যন্ত দুর্নীতি করলি, যা করলি তা তো গ্রামের বিয়ের সাথে মিলে করলি। তুই এত কিপটা, তোকে আমার বন্ধু বলতেও আনন্দ থুকু কষ্ট লাগে। বিজয়, গ্রামের বিয়ের সাথে কি মিলে যায়? আর বলো না আপু, গ্রামের বিয়েতে বরপক্ষ আসলে বিভিন্ন প্রকার শরবত খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে ফেলে, তারপর বর কিছুই খেতে পারে না। ভাইয়া কি কি শরবত খাওয়ায়? যেমন রোয়াবজা, লেবু শরবত, এসবগুলি শেষে ট্যাঙ্কের ঠুকো হলুদের শরবত খাওয়ায়। আজ সাইমনের সেই রকম করলো। শালা কিপটুস মনের হাহাকার দূর করার জন্য কথার ভিতরে ঢুকে থাকতে চায়, কিন্তু মন তো মানেই না। রেডি থেকো। শালা, তোর জন্য আমার হলুদের শরবত খেতে হবে। তুই আমার দোস্ত নাকি দুশ্মন? আমি আবার কি করলাম? শালা, তুই যে বুদ্ধি দিলি তা মৃত্যু ডায়েরিতে লিখে রাখবে, যাতে বলে না যায়। তারপর বিয়ের সময় আমাকে হলুদ শরবত খাওয়াবে। টেনশন করিস না, তোর মতো কিপটুসের সাথে আমার বোনের বিয়ে দেবো না। তাহলে ট্রিটের কি হবে? তোর তুলে রাখা টিট এবার পকেটে রাখ, আমরা বাসায় যাই। ঐশী আপু চলো। চোখের পলক পড়তে দেখছি তো একটা ছেলের সাথে বসে আছে। এ জায়গায় বেশিক্ষণ থাকলে মনে কান্না চোখে চলে আসবে, তাই পালিয়ে বাসায় যাচ্ছি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এখন তো বাসায় যাই, তাছাড়া তো আমার টেনশন করবে। ঠিক আছে, সাবধানে। বাসায় আসতে আসতে 8:30 বেজে গেছে, তো আমার এখনও বাসায় আসেনি। আমি কোনো ভুল করলাম না তো? তোমা আমাকে অ্যাভয়েড করছে কেন? নিজের অজান্তে চোখের জলে ভোগ বেশি যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ বেলকনিতে দাঁড়িয়ে আছি, তো আমার করা অত্যাচারগুলো মনে করছি। না, ওগুলো কোনো অত্যাচার ছিল না, ওগুলো তো ভালোবাসা। এখনকার ভালোবাসার খুনসুটি নেই। তবে কি তোমা অন্য কাউকে ভালোবাসে? গাড়ির হর্নের শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে তাকালাম। গতকালের মতো আজও তোমাকে বাসার সামনে নামিয়ে দিল। আজ গাড়ির লোকটা বাইরে বের হয়ে বিদায় জানালো। লোকটি অন্য কেউ নয়, কফি শপের ছেলেটা। কলিং বেলের শব্দে দরজা খুলে দিয়ে ওয়াশরুমে গেলাম, যাতে তোমা চোখের পানি দেখতে না পারে। ওয়াশরুম থেকে বের হয়ে, তোমার এত লেট হলো কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যে এত রাত হলো? ভার্সিটিতে কাজ ছিল। ও, শেষ পর্যন্ত আমার সাথে মিথ্যে কথা বললে? আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে? না চাইতেও তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার একটা মিথ্যা কথা আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু করলো। মন খারাপ থাকা সত্ত্বেও দুজনে মিলে রান্না করলাম। রান্না শেষে আমি রুমে এসে শুয়ে পড়লাম। বিজয়, খেতে আসো। আমি খাবো না, ক্ষুধা নেই। কেন, তোমার শরীর খারাপ না তো? না, ঠিক আছে। আমার মনে তো ভালোবাসার ক্ষুধা। অন্যদিন হলে জোর করে খাইয়ে দিত, কিন্তু আজ কেন? ভাবনা ছেটকুটিয়ে তোমার পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। জড়িয়ে ধরে ঘুমানোর নেশা হয়ে গেছে, তাই কোনো কথা না বলে কষ্ট লুকিয়ে আমিও তোমাকে জড়িয়ে ধরলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। তোমা, ওঠো। তোমা। আরেকটু। অন্যদিন হলে চুমু দিয়ে ঘুম ভাঙাতাম, কিন্তু আজ অনেক দ্বিধাদ্বন্দ্বে হাতছানি। ওঠো, বেশি সময় নেই। না দিলে উঠবো না। কি দেব? তুমি তো তোমাকে আদর করার অধিকার কেড়ে নিচ্ছ। আমি তোমার খুনসুটি অনেক মিস করি। এখানে দিবে? সকালে ভালোবাসার পরশ দিলাম। ওখানে দিলে কেন? রমজান মাস শেষ হোক, তারপর দিব। সেহরি খাচ্ছি। তোমা এটা সেটা উড়িয়ে দিচ্ছে, ভালোই লাগছে। অনেকদিন পর তোমার কাছ থেকে কেয়ার পেয়ে মনে একটা প্রশ্ন আসছে, হঠাৎ তো কেয়ার করছি কেন? না, আর না, আমি কেন তোমাকে সন্দেহ করছি? ওর মতো স্বাধীনভাবে চলো, আমি কেন ওর স্বাধীনতার সন্দেহের বীজ বপন করব? আমি তো তোমাকে ভালোবাসি। এখন থেকে যা করতে চাই তাই করতে দেব। সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ তোমা আমার হাত আঁকড়ে ধরে আছে। ভার্সিটি আসার পর আজ ছেড়ে দিয়ে ক্লাস শেষে অপেক্ষা করতে বলে চলে গেল। ক্লাস শেষে অনেকক্ষণ অপেক্ষা করছে, কিন্তু তোমা আসার নামই নেই। বিরক্ত হয়ে তোমার কেবিনের সামনে গেলাম। কি একজন ভিতরে আছে, যার সাথে হেসে হেসে কথা বলছে। কেবিনের বাইরে ছায়া দেখে সেদিকে তাকিয়ে চুপসে আছে। বাইরে কে? ম্যাডাম, আমি।
ঠিক আছে, অপেক্ষা করো। তোমার এই লোকটির সামনে আমার পরিচয় কেন দিল না? আমি কি এতটাই অযোগ্য? এমনিতেই টেনশন, তার উপরে মাথা ব্যথা, মাথা করছে, চোখে ঝাপসা দেখছি। একটা শব্দ হলো, আমি নিচে পড়ে যাওয়ার শব্দ। চোখ খুলে নিজেকে বাসায় আবিষ্কার করলাম। তোমার মাথার কাছে বসেছিল। তোমার শরীর এখন কেমন লাগছে? আমার কি হয়েছিল? তুমি ভার্সিটিতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ও, কি হয়েছিল তখন? একটু মাথা ব্যথা করছিল, তাই হয়তো পড়ে গিয়েছিলাম। এভাবে তো আমার কেয়ার করা, অবহেলা করা এর মাঝে চলছিল। আজ শুক্রবার, তোমা আর আমি দুজনেই বাসায়। আজ মাথা ব্যথার পরিমাণ বেশি, তাই কিছু না বলেই শুয়ে পড়লাম। এই, তোমার শরীর খারাপ? তেমন না, একটু মাথা ব্যথা করছে। চলো ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল অতিরিক্ত টেনশন এবং ডিপ্রেশনের কারণে মাথা ব্যথা করছে। কিছু ওষুধ দিল, সাথে চশমা দিয়ে চাশমিক বানিয়ে দিল। বাসায় আসার পর রেস্ট নিলাম। বিকেলে শরীর মোটামুটি সুস্থ। বিজয়, আমি একটু বাইরে গেলাম। যে আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ একা বাইরে যেতে চায়। আচ্ছা যাও, তবে সন্ধ্যার আগে চলে আসবে। আসবো? হাই রে দুনিয়া, যে মেয়ে আমাকে ভালোবেসে বাবা মাকে ছেড়ে চলে আসলো, সে কিনা সব ভুলে যাচ্ছে। সন্ধ্যার পরে তোমার বাসায় আসলো, কিন্তু আজ অন্যদিনের চেয়ে খুশি। তোমাকে না বললাম সন্ধ্যার আগে বাসায় আসতে, তুমি সন্ধ্যার পরে আসো, কারণ কি? এই প্রথম তোমাকে ধমক দিলাম। আসলে একটু লেট হয়ে গেছে, আর হবে না। তুমি কি চাও তোমাকে প্রতিদিন ধমক দেই? তোমার মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সব কিছু নিয়মকানুন থাকা দরকার। এটা ভেবে দুপুরের সিদ্ধান্ত নিয়েছি তোমাকে শাসন করতে হবে, যাতে তোমাকে হারাতে না হয়। তোমাকে ডেকে নিজের হাতে খাইয়ে দিলাম এবং আমিও খেলাম। রাতে ঘুমানোর সময় আমি নিজে থেকে তোমাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে চুলে ঘ্রাণ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রিক্সায় ভার্সিটি যাচ্ছি। এখন থেকে ক্লাস শেষ হলে তাড়াতাড়ি বাসায় চলে যাব, ঠিক আছে? ধমক খাওয়ার পর ছোট ছোট শব্দে কথা বলে মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে। ক্লাস শেষে ক্যাম্পাসে অপেক্ষা করছি, কিন্তু ম্যাডামের আসার নামই নাই। তাই পিয়ন দিয়ে তো আমার কেবিনে খুলে সেখানে বসলাম। সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তাই সুযোগ কাজে লাগালাম। কিছুক্ষণ পর তোমার হাসলো, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো? না, কিছু না। বিজয়, আমার সাথে একটা পার্টিতে যেতে হবে। তোমার কোনো আবদার অপূর্ণ রাখি না, তাই রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কখন যেতে হবে? বিকেলে যাব। যথাসময়ে পার্টিতে উপস্থিত হলাম। রোজা থাকার কারণে ইফতার করে পার্টিতে যোগ দিলাম। পার্টিতে তো আমার পরিবার, প্রিন্সিপাল স্যারের পরিবার সবাই আছে। তো আমার বাবা এবং ভাইকে সালাম দিলাম, কিন্তু সালাম নিল না। মনে মনে একটা প্রশ্ন, এরা হিন্দু নয় তো? বর্তমানে হিন্দুদেরও সালাম দিলে সালামের জবাব দেয়। বিজয়, এই আমার ছেলে শাফিন। আমি তো অবাক, এটাই সেই ভার্সিটির লোকটা। হ্যালো, আমি মোহাম্মদ তানভীর আহমেদ বিজয়। শাফিন, এই হলো সুরাইয়ের হাজবেন্ড। আই সি। হ্যালো, আই এম শাফিন আহমেদ। নাইস টু মিট ইউ। হ্যাভ এ গুড ডে। বাবার ছেলে ইংরেজি ফোটায়। কিছুক্ষণ মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে স্টেজের দিকে চোখ গেল। এঙ্গেজমেন্ট পার্টিতে সেই ছেলে যে আমাকে ফলো করতো, আমার আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা। আজ আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো? তোমার সেই ছেলেটির পাশেই দাঁড়িয়ে আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র ছেলে আফিফ মাহমুদের সাথে আমার বন্ধুর মেয়ে সুরাইয়া জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। হাই পৃথিবী, নিজের বউয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আসলাম, তাও তার ইচ্ছায়। আগামী শুক্রবার বিয়ের আয়োজন করা হবে, আপনারা আমন্ত্রিত। পাশাপাশি বিয়ের কার্ড পৌঁছে দেওয়া হবে। কি করবা আমি? তোমা খুব হাসি খুশি, সাথে তোমার পরিবার। কি করে তোমা আমার সাথে ভালোবাসার অভিনয় করলো? তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। ও যদি চলে যায় আমি কোনো বাধা দেব না। প্রচুর কাঁদতে ইচ্ছে করছে, কাঁদে নাকি কষ্ট হালকা হয়। মনের কান্না, মনের কষ্ট যদি কাউকে দেখাতে পারতাম তাহলে সবাই বুঝতো আমি তোমাকে কতটা ভালোবাসি। কিছুক্ষণ পর তোমা আসলো। তুমি কিছু খেয়েছো? না, কিছু খাবো না। আবার খিদে নেই, কোনো খাবার আমার মুখ দিয়ে নামবে না। না। তোমার শরীর খারাপ লাগছে, বাসায় যাবে? আমি একদম ঠিক আছি, তবে বাসায় যাব। এত কেয়ার করো, কিন্তু মনটা বোঝে না, নাকি বোঝার চেষ্টাই করো না? একটু পর পার্টি শেষ হবে, তখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, হৃদয়ের কষ্ট নিয়ে আমি থাকতে পারবো। ভার গম্ভীর হৃদয়ে বাসায় আসলাম। ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে অন্য রুমে যাচ্ছি। এই, তুমি কোথায় যাচ্ছ? পাশের বাসায় থুকো রুমে যাচ্ছি। আজ থেকে আমি ওই রুমে ঘুমাবো। পাশের রুমে কেন? কোনো কেন নেই, আজ থেকে আমি ওই রুমেই থাকবো। অন্য রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তো আমি আসলো। কিছু বলবে? আমি এখানে ঘুমাবো।
কেন? কিছুদিন পরে তো চলে যাবে। আমাকে ছাড়া ঘুমানোর অভ্যাস করো। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? এত কিছু হওয়ার পরও অভিনয় করছো কে অভিনয় করছে? কেন? তুমি আমাকে বললেই তো আমি চলে যেতাম। তাহলে কেন এত অবহেলা, কেন এত অভিনয়? কি বলছো? কাঁদছো কেন? অস্বীকার করতে পারবে কিছুদিন যাবৎ আমাকে এড়িয়ে যাচ্ছ না? অস্বীকার করতে পারবে আজ তুমি এঙ্গেজমেন্ট করনি? তুমি আসলেই আমার পিচ্ছি বল, কিছুই বোঝো না। মানে? আমি কিছু বুঝি না। আজ কার সাথে কার এঙ্গেজমেন্ট হয়েছে? ওই ছেলেটি, মানে আফিফ মাহমুদের সাথে তোমার। বোকা বাবু, এঙ্গেজমেন্ট হতে দেখেছো না? তখন আমি বাইরেই চলে আসি। অ্যানাউন্সমেন্ট শুনেছো কি বলেছে? এক বয়স্ক লোক বললেন আমার ছেলে আফিফ মাহমুদের সাথে আমার বন্ধুর মেয়ে সুরাইরা জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছে। তাহলে আমার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে হলো? তাই তো হয়েছে। আবার আমার পুরো নাম কি? কেন? মোসাম্মদ সুরাইয়া আক্তার তমা। তাহলে এঙ্গেজমেন্ট হয়েছে কার সাথে? তোমার সাথে থুকু, সুরাইয়া জাহানের সাথে। বারবার থুকু বলে মাফ পাবে। আজ তোমাকে ছাড়ছি না, আজ তোমাকে বোঝাবো আমি কি জিনিস। কামড় দিলে কেন? এটা আমাকে ফুল বোঝার শাস্তি। তাই বলে কামড় দেবে? দেখো রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল, কিন্তু এখনো আমার উপরে শুয়ে আছে। আমাকে এত এড়িয়ে চললে কেন? কোথায় এড়িয়ে চললাম? এই যে রোজা শুরু থেকে। তাহলে শোনো, আফিফ আমার ফুফাতো ভাই। তোমার আমার বিয়েতে অনেক সহযোগিতা করেছে। তাই আমি সুরাইয়াকে আফিফের সাথে মেলানোর জন্য আফিফের সাথে দেখা করতাম। তাছাড়া কি সহযোগিতা করছে? যেমন তোমাকে ফলো করা, কি করো, কোথায় যাও, কোথায় থাকো ইত্যাদি, এবং তোমাকে কিডন্যাপ করা। সবকিছুর পেছনে কলকাঠি তাহলে তুমিই নেড়েছ? আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। বুঝলাম। এখন বলো তোমার তাছাড়াটা কি? তাছাড়া রোজার পর থেকে আমার পিচ্ছি বরটা একটু আমার সাথে বউ বউ খেলেনি, একটু আদর করেনি। তাহলে আসো একটু আদর করি। তুমি তো বললে রোজার ভিতরে। আমি হুজুর সাথে দেখা করে সবকিছু জেনেছি। রাতে আদর করলে কোনো অসুবিধা নেই। তারপরও যা হলো তাই কি ইতিহাস। সকালে জয়, উঠো। আর কত ঘুমাবে? রাতে তো একটু ঘুমাতেও দেওয়া নেই। এখন একটু ঘুমাই। পরে ঘুমাও, আব্বু ফোন করেছে। এত সকালে আব্বুর ফোন? আল্লাহ জানে আবার কি হলো। আগে কথা বলো। আচ্ছা আব্বু, রাখি। আল্লাহ হাফেজ। পাশে তমা বসে। তমা সব কথা শুনছিল। তুমি বাড়ি গেলে আমি থাকবো কিভাবে? কেন একা থাকবে? তা না হলে আফিফ তাই তো আছেই থুকু। আবার থুকু? আজ তোমার থুকুর বংশ নির্বংশ করব। অনবরত কিলঘুষি দিয়ে আমি কিন্তু রোজা, কোনো রোম্যান্স করতে পারবো না। তবে মার বন্ধ করলে তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে পারি। সত্যি বলছো? কপালে ভালোবাসার পরশ দিয়ে আমি। আব্বু আম্মু বাড়ির সবাই কি মেনে নেবে? প্রথমে একটু রাগ করবে, কিন্তু পরে ঠিকই মেনে নেবে। তাই যেন হয়, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি পাশে আছি তো। ভার্সিটি আসতে যেতে 2 দিন কেটে গেল। আজ ভার্সিটি ছুটি হবে, রিক্সায় যাচ্ছি। ক্লাস শেষে সোজা আমার কেবিনে চলে আসবে। এত জরুরি তলব কেন? তোমাকে নিয়ে এক জায়গায় যাব। ক্লাস শেষে পিয়নকে দিয়ে তোমার কেবিন খুলে বসে আছি। কিছুক্ষণ পর তমা আসলো। চলো এখন যাওয়া যাক। তো কোথায় যাওয়া হচ্ছে? বাইরে যাব। আমার সাথে যাওয়া যাবে? আজকে না সাফিন, আমাদের জরুরি কাজ আছে। ঠিক আছে। বিজয় চলো, লেট হয়ে যাচ্ছে। আজ আমি অনেক খুশি। কফিন থুকো শাপিনের সামনে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য। চলো যাই। ভার্সিটির গেট থেকে বের হয়ে তোমার বলা জায়গা, মানে একটা শপিং মলের সামনে আসলাম। আব্বু আম্মু তিত্তি নানু সাথে তমাও নিজের জন্য শপিং করলাম। এবার চলো, অনেক কিছু কিনলাম। সবার জন্য আরো শপিং করব। আরও আমার কাছে বেশি টাকা অবশিষ্ট নেই। তাতে কি, আমি দেব। তুমি টাকা পাবে কোথায়? তোমার সিনিয়র বউ ভার্সিটির ম্যাডাম, তা ভুলে যাচ্ছ। আমি তোমার থেকে টাকা নেব কেন? আমার সবকিছুই তোমার, নেবে না মানে নিতে হবে। শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য 2টি করে সেট শপিং করলো। শপিং করে বাসে আসলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন বিকেলে লঞ্চে কেবিন করে বাড়ি যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল বউয়ের সাথে লঞ্চের কেবিনে করে রোম্যান্স করতে করতে বাড়িতে যাব। মধ্যরাতে ঝড় বৃষ্টি শুরু হলো। তোমার ভয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। মরণের ভয় সকলেরই আছে, তাই সময়ে কাজ সময়ে করুন, মানে ইবাদত। সকাল 7টার সময় লঞ্চ পটুয়াখালী পৌঁছালো। লঞ্চ থেকে নামতে 7:30। টার্মিনালের বাইরে এসে একটি অটো রিজার্ভ করলাম। নতুন বউ বলে কথা। অটোতে ওঠার পরে বিজয়, আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো? আমার সিনিয়র বউ দেখতে কোন দিক দিয়ে অসুন্দর যে অপছন্দ করবে? আমি একদম সুন্দর না।
আগে বাড়ি যাই, তারপরে দেখা যাবে। আমি বাড়ি আসার পরে সবার মুখে একটাই প্রশ্ন, আমার সাথে মেয়েটিকে। আমার উত্তর পরে পড়ব। এখন বাসায় যাই। বাসার গেট খোলা থাকার কারণে ভিতরে ঢুকলাম। ভাইয়া, আম্মু, ভাইয়া এসেছে। আব্বু আম্মু নানু কোথায় তিতলি? আব্বু বাহিরে গেছে, আম্মু রান্নাঘরে আর নানু আমার রুমে। বড় বাচ্চা বাসলাম সরাসরি অ্যাটাক থেকে। ভাইয়া ইনিকে? আমি তোমার ভাবি। ভাবি? আমার নানা ভাই আসছে। হ্যাঁ নানু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা মেয়েটাকে? তোমার সতীন। কি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি নানা ভাই? কে বিয়ে করেছে মা? কে আবার? তোর গুণধর ছেলে বিজয়। মা যা বলেছে তা ঠিক। আম্মু আম্মু আসলে আমাদের জানালেই তো পারতি, আমরা কি তোর অমতে কিছু করতাম? আম্মু, সব দোষ আমার। আমি জোর করে বিজয়কে বিয়ে করেছি। তিতলি, এই তিতলি। হ্যাঁ হ্যাঁ নানু। আমার সতীনকে নিয়ে বিজয়ের রুমে যা। ভাবি আসো আমার সাথে। তো আমাকে নিয়ে তিতলি ভিতরে গেল। বিজয়, আমরা না হয় মেনে নিলাম, কিন্তু তোর আব্বু? তারপর আব্বু ও নানুকে সব বললাম। দুপুরে আব্বু আসার পরে আম্মু ও নানু আব্বুকে বলছে, শোনো, ছেলে একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? বাবা মাথা গরম করো না, ঠান্ডা মাথায় শোনো। কি ভুল করেছে সেটা তো শুনি, তারপর মাথা গরম থাকবে নাকি ঠান্ডা থাকবে দেখবো। বিজয়? কতক্ষণ যাবত দেখছি বিজয়, ভুল সবার মাথায় কি চলছে? বিজয় বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। কি? কোনো এক শুভ দিনে। মামুনি, তুমি কান্না করলু কে? তমাস, এই শুভ দিনে তুমি কান্না করছো? আমার আবার শুভ দিন? আমার কপালে শুভ দিন নেই। কি সব অলক্ষণে কথা বলছো? না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম শ্বশুর শাশুড়ির ভালোবাসা। তাতে কি হয়েছে? তুমি কি অসুখে আছো? আমার বাবুকে নিয়ে আমি অনেক সুখে আছি। আম্মু, আমারও কান্না পাচ্ছি। তোহা আমার কাছে আসো। হাত বাড়িয়ে তোহাকে কোলে নিলাম। তমা, যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। তমা, আমাদের ছেলে তোহাকে নিয়ে ভালোই চলছে, কিন্তু মাঝে মাঝেই অতীত জানালা দিয়ে ওকি মারে। তখন তোমাকে সামলানো কঠিন হয়ে যায়। কিছুদিন যাবৎ তোহা কান্নার অভিনয় করে সামলায়। ভালোই অভিনয় করে আমার তোহা বাবুটা। আপু, আম্মু এখনো আসে না কেন? এই তো এখনই চলে আসবে। বাপ ছেলে কি নিয়ে কথা বলছে? তোহা বলছে তোহার মামনি শীত কাতুনে। তোহা এই কথা বলতেই পারে না, তুমি মানিয়ে বলছো। আচ্ছা, এই দিনে তুমি আমাকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করেছিলে। তোহা সেই কিডন্যাপের ফসল। কি উল্টাপাল্টা বলছো? তোহা আমাদের ভালোবাসার ফসল। তোমার অফিস কেমন চলছে? ভালোই, তবে কাজের চাপ একটু বেশি। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। তোমার ভার্সিটির ছাত্ররা এখনও ক্রাশ খায়। খায় মানে? হুমড়ি খেয়ে পড়ে। শুধু তুমি ক্রাশ খাওনি। সাফিন ভাইয়ের খবর কি? আর বলো না, তোহাকে দেখলেই কোলে নেয় আর বলে। কি বলে? তোহা তার বাবু হতে পারতো। শখ কত, মনে চায় শাফিন ভাইকে কম করে ফেলি। আমার বউ বাচ্চার দিকে নজর দেয়। 5 বছর পর্যন্ত নজর দিয়েছে, কিচ্ছু করতে পারোনি, আগামীতেও পারবে না। আপু, তুমি আম্মুকে পাপ্পি দাও কেন? আমাকে দিবা? শান্তিতে একটু চুমু খেতেও পারবো না। আপু, আম্মু রাগ করে। আর রাগ করতে হবে না, আসো দুজনকে দেব। একটা সুখবর আছে, সাফিন বিয়ে করছে। বুড়ো ডামের কাছে কে মেয়ে দিবে? দেখো, তোমার মার্কা মারা হাসি দেখে তো হাসছে। শোনা বাবু, সব বোঝে। জিনিয়র জুনিয়র কম্বিনেশনে উৎপাদিত বুঝবে না কেন? এত কথা আসে কোথা থেকে? মাথা নামক গোডাউন থেকে আসে। এটা গোডাউন? চলো, খাবার টাইম হয়ে গেছে। তোয়াকে নিয়ে খাবার খেতে বসলাম। আব্বু, আম্মুকে নিষেধ করলো, আমি কিন্তু রাগ করবো। আর খাওয়াতে হবে না, বেশি খেলে সাইমনের বাবুর মতো মোটা হয়ে যাবে। সাইমন ও মিতুর বিয়ে হয়েছে 2 বছর হলো। ওদের বাবুর বয়স 1 বছর। দেখলে মনে হয় 2 বছরের ফোটকা মাছ। তুহাকে খাওয়ানোর পর তমাও আমি খাবার খাচ্ছি। হঠাৎ ফোনের শব্দে, তুহা বাবু রুম থেকে ফোনটা নিয়ে আসো। বলার আগেই দৌড়। এটাই তোহার বড় গুণ, বলার আগেই কিছু কিছু কথা বুঝে ফেলে। সিনিয়র জুনিয়র কম্বিনেশনে তাই একটু ফাস্ট। হ্যালো, আটতলা। বাকিটা মুখে আটকে আছে, সব পারলেও সালাম দিতে পারে না। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি তোহা বাবু। এটা কার ফোন? আমার আব্বুল ফোন। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম ভিক্টোরি। ভিক্টোরি কারো নাম হয়? হয়, তুমি জানো না? তোমার আব্বুর কাছে দাও।
আপু তোমার ফোন? বোকা আন্টি কথা বলতে। নাম্বার না দেখে কানে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি তিতলি। হ্যাঁ বল, হঠাৎ তো সকালে ফোন করলি? পরে বলবো, আগে বলো এতক্ষণ ফোনে কে কথা বলছে? কেন, তোহা কথা বলছে। তোহা কে? নিজের রক্তকে চিনতে পারছে না? পরিচয় না থাকলে এমনই হয়। তোর চেনার কথা না, তোহা আমার ছেলে। ভাইয়া তুমি আমাকে না জানিয়ে কিভাবে পারলে? আমার একটা ভাতিজা আছে, আমি জানতেই পারলাম না। কিভাবে জানবি? আব্বু তো আমার বিয়েটা মেনে নিল না, মানলে সব জানতে পারতি। তারপরেও তোমার সাথে তো মাঝে মাঝে কথা হয়, তখন তো বললে না। বলে কি হতো? পারতি আমার তোহাকে দাদা দাদির আদর দিতে, পারতি কাছে টেনে নিতে তোহাকে। তোহা তো জানেই না ওর দাদা দাদি, ফুপু অথবা নানানি মামা আছে। কেন জানাওনি? জানলে হয়তো সারাক্ষণ বায়না ধরতো, তাই ওকে কিছু জানাইনি। ভাইয়া তুই এইটা একদম ঠিক করিসনি। কি করতাম? আমি না পারছি আমার বিয়ে অস্বীকার করতে, না পারছি আব্বু আমাকে অস্বীকার করতে। আমাকে তো একবার বলতে পারতে। কোনোদিন জিজ্ঞাসা করেছিস তোমা কেমন আছে? আমি কেমন আছি তোদের ছেড়ে? প্রতিদিন অপেক্ষা ছিলাম, এই বুঝি আব্বু ফোন করে মেনে নিল। আব্বু রাগ করবে এই জন্য জিজ্ঞাসা করিনি। তোমা বঞ্চিত হলো শ্বশুরবাড়ির ভালোবাসা থেকে, আমার ছোট বাবুটা বঞ্চিত হলো দাদা দাদি ফুপুর আদর থেকে। ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। এখন বল, হঠাৎ এত সকালে ফোন দেওয়ার কারণ কি? নাও আম্মুর সাথে কথা বলো। বিজয় কেমন আছিস বাবা? আমাকে ক্ষমা করে দিস। ভালো আছি, তুমি ক্ষমা চাইছো কেন? আমরা তো মেনে নিয়েছিলাম তোর বাবার রাগের কারণে। ওসব কথা বাদ দাও। বৌমার কাছে ফোনটা দে। না, ও কথা বলবে না। হঠাৎ সকালে ফোন করলে? তিতলির বিয়ে ঠিক করা হয়েছে, তোকে তো আসতে হবে। আসার চেষ্টা করব। আচ্ছা, ভালো থেকো, রাখি। কথা বলা শেষে চোখে পড়লো তোমার কাছে, পাশে তোমার কান্না দেখে তোহাও কাছে। তোমা কাছো কেন? আমার জন্য তুমি বাড়ি যেতে পারো না। তোমার আব্বু আমার ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তোমা কান্না থামাও। দেখো, তোমার কান্না দেখে তোহাও কাছে। তোহাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু নারীর টান বলে একটা কথা আছে তো। সিনিয়র বউ আবার কাছে কেন? বলার দেরি, কাদার গতি 3 গুণ বেড়ে গেল। মনে হয় আগুনে ঘি ফেলেছি। অনেক কেনাকাটা করে বাড়ি যাচ্ছি ঈদ করতে, সিনিয়র বউকে নিয়ে, তাও আবার আরামদায়ক যাত্রা লঞ্চে করে। বিজয়, আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো? সবাই মেনে নেবে, কিন্তু আব্বু প্রচণ্ড রাগী। ও অনেক ভালো, প্রথমে একটু রাগ করবে, পরে সব মেনে নেবে। বাড়ি আসার পর সবাই মেনে নিল। সন্ধ্যায় আব্বু বাসায় আসার পর মা ও নানু আব্বুকে বলছে, বিজয় বিয়ে করে বউ নিয়ে এসছে, একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় আগে কথাগুলো শোনো। তারপর নানু আব্বুকে সব ঘটনা বিস্তারিতভাবে বলল, আমি যেভাবে বলেছি। কি আর শোনার বাকি আছে? যে ছেলেকে কাউকে না জানিয়ে বিয়ে করে, সে ছেলেকে আজই আমার বাড়ি থেকে বের করে দিব। এতে বিজয়ের কোনো দোষ নেই, মেয়েটি বিজয়ের থেকে 6 বছরের বড়। সিনিয়র মেয়ে হয়ে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করেছে। সি, যে মেয়ের রুচি এতটা খারাপ, সে মেয়েকে আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না। চুপ করে আর থাকতে না পেরে সামনের রুমে আসলাম। আব্বু, তুমি এসব কি বলছো? তমা এখন আমার বিয়ে করাবো। আমি এ বিয়ে মানি না। তমা ওর বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। যে মেয়ে বাবা মাকে ছেড়ে আসতে পারে, সে কতটা ভালো তা তো বোঝাই যাচ্ছে। আব্বু, তুমি এসব কি কথা বলছো? আমি ঠিকই বলছি, এখনই এই মেয়েকে তার বাবা মার কাছে দিয়ে আসো। তা কখনো সম্ভব না, আমি তোমাকে ভালোবাসি। তোমার লজ্জা করে না এসব বলতে? তাও একটা সিনিয়র মেয়েকে নিয়ে, যে কিনা তোমার থেকে 6 বছরের বড়। করে না লজ্জা, কারণ তোমার আমার বিয়ে করাবো। এখনই ওই মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও। তোমার বের হয়ে গেলে আমিও চলে যাব। যাও, বের হও, দেখবো টাকার প্রয়োজন হলে ঠিকই চলে আসবে। আম্মু, নানু, তিতলি অনেক কেঁদেছিল আমি যাতে ঈদ না করে বাড়ি থেকে না আসি। সকল মায়া ত্যাগ করে চলে আসলাম ঢাকায়। আস্তে আস্তে সকাল 8টা। ভালোবাসা, খুনসুটি, হাসি, অত্যাচার, অভিমান সব কিছু তমা থেকে হারিয়ে গেল। আম্মু, নানু, তিতলি ফোনে অনেক কান্না করেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। অতিরিক্ত কান্নার ফলে তমা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। তমা এভাবে আর কান্না করবে না। আমি কি করব? আমি যে হাসপাতালে ভর্তি করলাম। অনেকক্ষণ ডাক্তার পরীক্ষা করে বাইরে আসলো। ডাক্তার মিটমিট করে হাসে। কি হয়েছে ডাক্তার? তোমার ঠিক আছে তো? টেনশন কম করতে হবে, রুটিন মেনে চলতে হবে, তাহলে 2 জন ভালো থাকবে। 2 জন? 2 জন মানে
খুশির সংবাদ, আপনি বাবা হচ্ছেন আর আপনার ওয়াইফ মা হবে। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর কিছু না বলে একরকম দৌড়ে তোমার সামনে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি চেয়েছিলাম পড়ালেখা শেষ করে বাচ্চা নেব, কিন্তু ভুলবশত হয়ে গেল। তাই তোমার উপর রাগ করলাম না। বাচ্চাটাই হয়তো তোমার মন ভালো করার ওষুধ হয়ে উঠবে। হাসপাতাল থেকে বাসায় আসলাম। তোমা এখন থেকে আর কান্না করতে পারবে না, মন খারাপ করে থাকতে পারবে না। রুটিন অনুযায়ী চলতে হবে, নয়তো বাবুর ক্ষতি হবে। আমি বাবুর জন্য সব করব। ভালোবাসা, আদর, অনুভূতি কেয়ার করতে করতে বাবু আসার সময় ঘনিয়ে আসলো। তোমাকে হাসপাতালে ভর্তি করা হলো। তোমার ইচ্ছা ছিল তোমার মা যেন ওর পাশে থাকে, পারলাম না। না পেল বাবা মার ভালোবাসা, না পেল শ্বশুর শাশুড়ির ভালোবাসা। সে থেকে তোমার লুকিয়ে কাঁদে। আজ কান্নার গতি অনেক বেশি, সব মনে পড়ে হয়তো গেছে। তোমার লজ্জায় চোখ বুজে আছে, আমাকে যেন মাথায় আঁকড়ে ধরেছে। ইচ্ছে হয় এখনই বেসে যায় আঁকাবাঁকা দু নয়নের গন্তব্যে। নিজেকে কন্ট্রোল করা দুষ্কর হয়ে যাচ্ছে। তোমার দুর্গালে হাত দিয়ে এক করে দিলাম, চুমুতে ভরিয়ে দিলাম আমার পরিমাণ চারটাকে। একটা কথা কিন্তু বললে না। কি কথা বলিনি? তখন কি ভাবছিলে? তখন ভাবছিলাম ভালোবাসা কি না পারে, মানে না কোনো সিনিয়র জুনিয়র বাধা, মানে না কোনো পরিবারের বাধা, মানে না কোনো সমাজের বাধা। এই কি করছো? বেঁচে থাকা অক্সিজেন নিচ্ছি। আমার শ্বশুরি লাগছে। আমার ঘাড়ে গলায় অক্সিজেন মানে? তোমার দেহের সব স্থানে আমার বেঁচে থাকার অক্সিজেন আছে, তবে তোমার গলায় ও ঘাড়ে পরিমাণটা একটু বেশি। কি সব বলছো? ঠিকই বলছি, তোমার গলায় ও ঘাড়ে তোমার দেহে ঘ্রাণ পাওয়া যায়, এটাই আমার বেঁচে থাকার অক্সিজেন। দেহের আবার ঘ্রাণ হয় নাকি? সবসময় মন চায় তোমার ঘ্রাণ নেই, তাছাড়া তোমার চুলের ঘ্রাণ আর কি বলবো, মাতাল করে দেয়। লুচ্চু পিচ্ছি বড় একটা। চলো ঘুমাবো। এই কি করছো? কি করছি? নিচে কেন বিছানা করছো? আজ ভালোবাসার সাগরে ডুব দেব, তাই। কি? একটানে কোলে বসিয়ে ঘাড়ে নাক ডুবে দিলাম। তারপর কি হলো সব ইতিহাস। সকালে চোখ খুলে দেখি আমি ভারত পাকিস্তানের বর্ডারে শুয়ে আছি। নড়াচড়া করলেই ল্যান্ডমাইন ব্লাস্ট হবে, মানে এক পাশে তোহা, অন্য পাশে তমা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, নইলে ঘুম ভেঙে যাবে। তোহার ঘুম ভাঙলে কান্না শুরু করবে, আর তোমার ঘুম ভাঙলে কথার মেশিন চালু হবে। সকালে দুটোই বিপজ্জনক। সাময়িক নীরবতা পালন করে আছি। তোমার ঘুম কখন ভাঙলো? তা অনেকক্ষণ। আমি গেলাম, তুমি ছেলেকে পাহারা দাও। আস্তে আস্তে তোমা চলে গেল। কিছুক্ষণ পর আব্বু, আম্মু কোথায়? এই তো আমি এখানে। তোহা দৌড়ে তোমার কাছে চলে গেল। তোহা তোমার সাথে বেশি থাকে, তাই টানটাও একটু বেশি। প্রতিদিন তোহার গল্প শুনতে শুনতে কান ধরে যায়। তোহা নাকি ভার্সিটিতে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়, আরও অনেক কিছু। তোহার সাথে দুষ্টমি করছি। হঠাৎ তোমার মোবাইলে কল আসলো। আমি কথা বলবো। না দিলে কান্নার দোকান চালু হবে, তাই দিলাম। হ্যালো আটতলা। এটা তো আমার নাম্বার। হ্যাঁ, আম্মুর মোবাইল। তুমি কে? আমি নাবিল চৌধুরী। তুমি কে? আমি তোহা বাবু। তোমার আব্বুর কাছে দাও। আব্বু এই নাও। হ্যালো, বিজয় বলছি। কে বলছেন? আমি তোমার ভাই বলছি। ওহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ ফোন করলেন? আসলে আম্মু অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে। আম্মু বারবার তোমাকে দেখতে চাইছে। এখন আমি কি করতে পারি? যখন তোমার অসুস্থ ছিল তখন আমি আপনার কাছে কতবার ফোন করেছি, আপনি কোনো সাড়া দেননি। এখন কেন আবার ফোন করেছেন? একটু বোঝার চেষ্টা কর, আম্মুর অবস্থা বেশি ভালো না। কোন হাসপাতালে আছে? তারপর হাসপাতালের নাম বলে ফোন ডাকলো। এই তোমার অফিস নাই? আছে তো, একটু পরেই যাব। আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হও। আমার ভার্সিটি আছে। কাজ শেষে চলে যেও। তোমাও তোয়াকে না জানিয়ে হাসপাতালে চলে আসলাম। আমরা হাসপাতালে কেন আসছি? এখানে কাজ, ভেতরে চলো। কি অসুস্থ বলো? গেলেই দেখতে পারবে। আমার কোলে তোয়াকে নিয়ে ভেতরে আসলাম। আমার কিছু হয়নি তো? তোয়ও ভাই আসলো, কোনো কথা না বলে আমাদের একটি কেবিনে নিয়ে গেল। তোমা ওর আম্মুকে দেখার পরে কান্নায় ভেঙে পড়লো। তো আমার দেখা দেখে তোহা হাসপাতালে কান্নার দোকান খুলে বসলো। আমি এখন মহা বিপদে, কাকে রেখে কাকে সামলাবো? উপায় না পেয়ে তোহাকে নিয়ে বাইরে আসলাম। কিছুক্ষণ পর তোহার কান্নার দোকান বন্ধ করে তোহাকে নিয়ে ভিতরে গেলাম। ততক্ষণে তোমার কান্না বন্ধ হয়েছে। তমা, একটু শুনবে? একটু সাইডে এসো। বল, কি বলবে? তোহাকে নাও, আমার অফিসে যেতে হবে। দাও। তুমি থাকো, আজ ভার্সিটি যেতে হবে না।
ঠিক আছে, যাব না। তাহলে আমি আসি। কাউকে না বলে অফিসের জন্য বের হয়ে গেলাম। দুপুরে হ্যালো তমা, আমি তোহা বাবু। তোমার আম্মু কোথায় বাবা? আম্মুর রুমে। তুমি কোথায়? আমি মামার তাতে। মামার সাথে? এরা আবার আমার থেকে তমা বাবাকে দূরে সরিয়ে দিবে না তো? তোমার আম্মুর কাছে দাও তো। আম্মু তোমার ফোন। আব্বু। হ্যালো, বলো। তোমার আম্মুর অবস্থা এখন কেমন? এখন একটু বেটার, বিকেলে রিলিজ করবে। ঠিক আছে, বিকেলে হাসপাতালে চলে আসবো, রাখি। হুম। বিকেলে চলে আসলাম হাসপাতালে। ভিতরে গিয়ে দেখলাম সবাই আসে, তাই সালাম দিয়ে সবাই বসলাম। সবাই কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমার মনে পেছনে একটু অপমান। তুহা আমার সাথে দুষ্টুমি করছে। তোমার মা চুপি চুপি বলছে, তোমা আমার সাথে বাসায় চল মা। না তা হয় না মা, যেখানে বিজয়ের কোনো ছায়া নেই সেখানে আমি যাব না। আমি জামাইয়ের সাথে কথা বলি। না, বলতে হবে না, আমরা আমাদের বাসায় যাব। সবাই হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। সবাইকে গাড়িতে উঠে আমরা ফিরে আসি। তখন হাতে টান অনুভব করলাম। ফিরে দেখি তোমার আব্বু। বাবা, আমার মেয়ে আমাকে জীবনে ক্ষমা করবে না, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও। এখন বুঝতে পারছি সে আমি ভুল করেছি। আমি চুপ করে তোমার দিকে তাকিয়ে আছি। আমার নানু ভাইকে নিয়ে আমাদের বাসায় চলো, তোমাকে হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। এতক্ষণ তোমার দিকে তাকিয়ে আছে। তোমার চোখের পলক ফেলে সম্মতি দিল। যেতে পারি, তবে আমরা থাকতে পারবো না। গেলেই হবে, থাকতে হবে না। তোমার চোখে আনন্দের পানি এসে পড়েছে। প্রথম শ্বশুরবাড়ি আসলাম, আদর আপ্যায়ন অনেক পেলাম। সব থেকে বেশি খুশি আমার তোহা বাবুটা। জীবনে ভাবিনি এভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তখন রাত 10টা বেজে গেছে। ঘুমানোর সময় এটা কি ছিল? একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য পুরস্কার। আমি তো ভয়েই ছিলাম। কেন ভয় ছিলে? আবার বাবা মা ভাইকে হারানোর ভয়। এখন খুশি তো? হুম। তাই এত পুরস্কার? হুম। আমার এতে হবে না, আরো লাগবে। নিষেধ করেছে কে? মনতা সম্মতির লক্ষণ। মহা উত্তেজনায় মেতে উঠলাম আমরা দুই কপতি। ভালোবাসার স্পর্শে মেতে উঠল মনের গভীর গহ্বর। আজ যেন রোমান্টিকতার চরম সীমায় পৌঁছে যাব। এটাই বুঝি ভালোবাসার পূর্ণতা। দুজন জড়িয়ে ধরে আছি আষ্টে পৃষ্ঠে। এভাবেই চলছে ভালোবাসা আর আদর। একদিন শুক্রবার। তমা, আজ আমাদের বিয়ে বাড়ি যাব। কি আবার তোমার বিয়ে? কেন সাইমন? ও তো বিয়ে বলতে বলতে কান পচিয়ে ফেলেছে। আমার কিউটের টিপ্পার জন্য ওই পটকা মাছ আমি বউ করে আনবো না। আম্মু, বউ কি? তুমি বুঝবে না বাবা। আমার বউ লাগবে। কি বলে ছেলে? কেন, তোমার বউ আছে, আমারও লাগবে। আল্লাহ গো, রশি ফালাও, আমি উঠা যাই। তো হা বাবু এসব বলে না, তুমি বড় হলে বউ এনে দেবো। আমি তো বলো হইতি। তমা, খন্তা কুড়াল চাপল চা আছে দেও। কেন, কি করবে? বটিতে হবে। মাটি ফাঁক করে ঢুকে যাব। এসব কি বলছো? দেখো তোমার ছেলে এখনই কি বলে, বড় হলে আরো কত কি বলবে আল্লাহ জানে। থাক, আর বলতে হবে না। তোমার বাবু এক্সট্রা অর্ডিনারি, তাই তো? আব্বু, আমার বউ লাগবে। আগে বড় হও, তখন এনে দেব। কানার দোকান যাতে চালনা হয় এর জন্য কথায় কথা মিলালাম। আমি বলো হইতি, দেখো যখন পড়ালেখা করে চাকরি করবে তখন এনে দেব। ততদিন আমি থাকবো কিভাবে? দিলে তো সব নষ্ট করে। উফ, এবার থামাতে ঘাম ছুটে যাবে। যাও, তোমার তোহা বাবুকে ফিডার খাওয়াও। খাওয়াবোই তো। আদরে আদরে একটা পাদর তৈরি করেছে। অনেক কষ্টে বউ দেখতে যাওয়ার কথা বলে কান্না থামালাম। কিছুক্ষণ পর শ্বশুরের ফোন। নানা ভাই, আমি আজকে বউ দেখতে যাবো। কার বউ দেখতে হবে না? কেন, আমার বউ। কি বলছো? তোমার আম্মুর কাছে দাও। আম্মু, নানা ভাই কথা বলবে। তোমা, তোহা এসব কি বলছে? কান্না থামানোর জন্য বলছি, তাই বলেছে। ও, বাসায় আসিস, এখন রাখি। বিকেলে সাইমনের বাসায় গেলাম। আমার জামাই বাবাজি কেমন আছে? ভাই একটু ক্ষান্ত দে, না হয় আজই তোর মেয়েকে নিয়ে যাবে তোর পাকলা জামাই। ভিতরে গিয়ে বসলাম। সবাই কথা বলছি। তোহা সাইমনের মেয়ে তোলের সাথে খেলছে। কিছুক্ষণ পর, আব্বু, আমার বউ গই। আমি তো বিষম খেলাম। বলে কি ছেলে, এখনো মনে রেখেছে? তোহা বাবু বড় হলে এনে দেবো। শুরু হলো কান্না শপিং মল। এতদিন কান্না খুব ছিল, তাই দোকানে সীমাবদ্ধ ছিল। কান্না থামছেই না। বউ দেখবো, বউ দেখবো, তবে দুটা শর্ত মানলে বউ দেখাবো। কি তত্ত্ব? আমি মানবো। শর্ত না মানলে আল্লাহ পাপ দেবে। হুম। শর্ত নাম্বার 1, আজকের পর আর বউ দেখার বায়না করবে না।
নাম্বার 2, লেখাপড়া করার পর বিয়ে করে বউ পাবে। রাজি? তো একবার আমার দিকে একবার তোমার দিকে তাকাচ্ছে। মায়ের মতো ছেলেও শর্তে ধরা খেয়েছে। আমি লাদি। এখন বলো আমার বউ কই? তুলি তোমার বউ হবে বড় হলে। বলার দেরি, তুলিকে জড়িয়ে ধরে এক গালে একটা চুমো ও অন্য গালে কামড় বসিয়ে দিল। তুলির কান্না কে দেখে? তুলির কান্না দেখে তোহার কান্নার দোকান চালু। ভালোই মিলেছে, দুইটাই কান্নার দোকান। মৃত তুলিকে থামানো ব্যস্ত, তোমার তোহাকে থামানোর জন্য ব্যস্ত। আমার পিচ্চি জামাই তো অনেক রোমান্টিক। দেখতে হবে না ছেলেটা কার, সিনিয়র। থাক, আর বলতে হবে না, রাতে বাসায় আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, আপনি কেমন আছেন? এখনো রাগ করে আছিস? না, রাগ করবো কেন? গত 4 বছর 8 মাসে মাত্র আব্বুর সাথে 4 বার কথা হয়েছে। তাও কেমন আছেন? ভালো আছি এই পর্যন্তই। আমার দাদু ভাই কেমন আছে? ভালো, আপনি জানেন কিভাবে? তিতলি বলল বৌমা কেমন আছে? ভালো আছে। তিতলি, আম্মু, নানু কেমন আছে? সবাই ভালো আছে। বিজয়, আমার দাদু ভাই আমার বৌমারে নিয়ে বাড়ি আয়। কেন, আবার অপমান করে বাড়ি থেকে বের করে দিবেন এই জন্য? তিতলির বিয়ে ঠিক করেছে, বাড়ি আয় বাবা ওদের নিয়ে। ওরা বাড়ি যাবে না। কেন যাবে? তো আমার শুধু আমাকে ভালোবেসে ওর বাবা মাকে ছেড়ে চলে এসেছিল। আপনি কি করলেন? মেয়ে হিসাবে আগলে না রেখে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। যাবে না ওরা বাড়ি। তবে আমি যাব আমার বোনের বিয়েতে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি ক্ষমা করার কে? দেখেন আল্লাহ ক্ষমা করে কিনা। হঠাৎ একটা শব্দ হলো, ফোন কেটে গেল। আমি এসব কি বললাম? আমি এখন বড় অপরাধী। ভাইয়া, আব্বু স্ট্রোক করছে। এটা আমি কি করলাম? আব্বু মনে এত বড় একটা কষ্ট দিলাম। আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। ভাইয়া তুই তাড়াতাড়ি চলে আয়। আমি আসি। আব্বুর কি হয়েছে? আব্বু স্ট্রোক করেছে। কেন ওই কথাগুলো বলতে গেলে? এখন যদি আব্বুর কিছু হয়ে যায় নিজেকে জীবনে ক্ষমা করতে পারবে? আব্বুর কিছু হবে না। রাতে রেডি হও, বাড়ি যাব। বাসের টিকিট কেটে বাড়ি যাচ্ছি। পর যেন শেষ হচ্ছে না। তিতলিকে ফোন করলাম। তিতলি, আব্বুর এখন কি অবস্থা? হাসপাতালে ভর্তি করছি, ডাক্তার দেখছে। রাখি। কিছুক্ষণ পর আবার ফোন করলাম। এখন কি অবস্থা? এখন একটু ভালো, ডাক্তার ঘুম পাড়িয়ে রাখছে। ঠিক আছে, ভালো থাকিস। আমি আসি। সকাল 8টায় বাস থেকে নামলাম। রিক্সা নিয়ে হাসপাতালের সামনে আসলাম। ভাইয়া কেমন আছিস? ভাবি কেমন আছেন? তোহা, যাও ফুপির কোলে যাও। তোহা সারা রাত গাড়িতে ঘুমিয়েছে। তিতলির কোলে দিয়ে আমি ওর তমা আব্বুর কাছে গেলাম। বেডে হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখেই হু করে কেটে দিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বু, আমাকে ক্ষমা করে দিন। আমি গতকাল কি বলতে কি বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের সাথে অনেক বড় অন্যায় করেছি। আব্বু এখন কথা কম বলেন, আবার অসুস্থ হয়ে যাবেন। আমাকে ক্ষমা করে দিস মা। অসুস্থ হয়ে ভালোই হয়েছে। তোদের তাড়াতাড়ি দেখতে পেলাম। আমার দাদু ভাই কোথায়? বাড়ি থেকে এসে তিতলি তোহাকে আবর করে দিল। এই তোমার কথার মেশিন নাও। আমার দাদু ভাইয়ের কথার মেশিন মানে? কোলে আসার পর থেকে প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে। আপু তোহাকে আদর করছে আর কাছে। আব্বু আপনি কাঁদবেন না, তাহলে কিন্তু হাসপাতালের কান্নার দোকান বসবে। মানে আবার কি তোমার গুণধর নাতি কান্না শুরু করে দিবে? সবাই একসাথে হেসে দিল। তারপর আব্বু রিলিজ করে পাশে আসলাম। রাতে ঘুমানোর সময়, ভাইয়া তো আজকে আমার সাথে থাকো। ভুলেও না, ওর ঘুমানোর জন্য অনুমতি লাগে না। কিন্তু উঠলে আমাদের দুজনকে না দেখলে কি করবে? কি আর করবে, 4-5টা কান্নার দোকান মিলিয়ে শপিং মল বানাবে আর সারা জীবন জ্বালিয়ে মারবে। রাখো তোমাদের কথার মেশিন আর পানির ট্যাঙ্কি। তোমার ছেলে আসলে এক্সট্রাঅর্ডিনারি। দেখতে হবে না ছেলেটা কাদের, সিনিয়র জুনিয়র। থাক, আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই। সবকিছু মিটমাট, কিন্তু আমার তোহা বাবুর জন্যই সম্ভব হলো। আসো আমরা একটা সেলিব্রেশন করি। এত রাতে কিভাবে সেলিব্রেশন হবে? কিভাবে আবার?